আসেন আমরা শুরু করব অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি? একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। গ্রাফিক্সের মধ্যে আমরা কয় ধরনের গ্রাফিক্সের পরিচিত হয়ে আসলাম? কয় ধরনের গ্রাফিক্সের সাথে? দুই ধরনের। কি কি? রাস্টার গ্রাফিক্স আর একটা ভেক্টর গ্রাফিক্স। আর ইলাস্ট্রেটর কি নিয়ে কাজ করে? রাস্টার না ভেক্টর? ভেক্টর নিয়ে কাজ করে। এই যে গত ক্লাস ভুলে গেছেন, ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে কে? অ্যাডোবি ইলাস্ট্রেটর। রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে কে? ফটোশপ। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে শুরু করব কি? ইলাস্ট্রেটর, অর্থাৎ আমরা ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করব। ইনফ্যাক্ট আমাদের ডিজাইন জগতে যত কাজ করব তার ম্যাক্সিমাম কাজ, আবার অনেকে অলমোস্ট সব কাজই আপনি করবেন কোথায়? ভেক্টরে অথবা ইলাস্ট্রেটরে কাজ করবেন। তাহলে এটা আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। বাইশ হয়েছে না সবগুলোতে? দুটোতে 22? ঠিক আছে। তাহলে ভেক্টর গ্রাফিক্স বা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। মাথায় রাখবেন এই সফটওয়্যারে যতগুলো অপশন আছে সবগুলো শেখা এই ছোট্ট কোর্সের মধ্যে ইম্পসিবল। ইনফ্যাক্ট এমন কোনো পাবলিক পাওয়া যাবে না যে আপনাকে সকল ধরনের অপশন বা সবগুলো ফাংশনই শেখাইতে পারবে, কোথাও পাওয়া যাবে না। বুঝতে পারছেন? তার মানে আমরা আপনাদেরকে এখানে সবগুলো জিনিস শেখাচ্ছি না, কিন্তু যতগুলো জিনিস শেখাচ্ছি তার মধ্যে 50% আপনি ব্যবহার করবেন না। আপনাদেরকে যতটুকু আমরা শেখাবো তার 50% আপনারা কি করবেন না? নিয়মিত ব্যবহার করবেন না। এবং এরকমও হবে আপনাদের কোর্স শেষে 6 মাস 2 বছর পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে হয়তো আপনি নতুন করে একটা জিনিস দেখছেন, দেখার পর আপনি মনে হবে যে এটা নতুন করে শিখছি, কিন্তু আপনি যখন আবার ক্লাস ভিডিওগুলো দেখবেন, ও আচ্ছা এটা তো আমাদের ক্লাস আগে শেখা হয়েছিল, বাট আপনি এতদিন প্র্যাকটিসে রাখেন না বিদায় আপনার কাছে মনে হয় না, মনে হচ্ছে কি এটা আপনি শেখেন নাই। বুঝতে পারছেন? মানে এই ফ্রিল্যান্সিং প্রফেশনাল লাইফে আপনার যতটুকু জিনিস লাগবে প্রয়োজন পড়বে, একদম ছোট থেকে শুরু করে বড় জিনিস পর্যন্ত সবকিছুই আপনাকে দেওয়া হবে। তবে ইলাস্ট্রেটর সম্পূর্ণটা দেওয়া হবে না, আর যতটুকু দেবো তার 50% আপনি অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন না। বুঝতে পারছেন? ইনফ্যাক্ট 50%-এর বেশি লাগেও না, বাট আমরা তারপরে এটা দেবো কেন? কারণ হঠাৎ হঠাৎ করে মাঝে মধ্যে আমাদের এই অপশনগুলো লেগে যায়। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা মোর দেন এনাফ আমরা শিখবো এখানে। যত বেশি যে মনে রাখতে পারবেন তার অ্যাডভান্টেজ তত বেশি হবে। শেখার জন্য কয়েকটা জিনিস আপনারা ফলো করবেন, কয়েকটা জিনিস ফলো করবেন। আমি 4টা রুলস বলবো। কয়টা রুলস? 4টা রুলস বলবো। 4টা রুলস যদি আপনি ফলো করতে পারেন তাহলে যে কোনো সফটওয়্যারে বা আমরা যতগুলো জিনিস শেখাবো প্রত্যেকটা জিনিসের উপর আপনি মাস্টার হতে পারবেন। নাম্বার 1, প্রত্যেকটা অপশন অথবা প্রত্যেকটা টুলসের নাম মুখস্থ করবেন। প্রত্যেকটা অপশন এবং প্রত্যেকটা টুলসের নাম মুখস্থ করবেন। নাম্বার 2, এই অপশন এবং টুলসগুলোর কাজ কি কাজ করে তারা, এই অপশন এবং টুলসগুলো কি কাজ করে সেটা শিখবেন। এই অপশনগুলো সিলেক্ট করার পরে তাদের কার্সর কেমন হয়, অথবা ওই অপশনের সাথে কি আইকন দেওয়া আছে এই চেহারাগুলো মনে রাখবেন নামের সাথে। কাজ মুখস্থ রাখা, কাজ মনে রাখতে হবে, তাদের চেহারা মনে রাখতে হবে দেখতে কেমন। এন্ড 4 নাম্বার, এই অপশন বা এই টুলসগুলো কোন জায়গায় পাওয়া যায়, এই 4টা জিনিস। যদি প্রত্যেকটা টুলস এবং অপশনের ক্ষেত্রে 4টা জিনিস আপনি মনে রাখতে পারেন, 3 নাম্বারটা হচ্ছে যে এটা চেহারা মানে এটা দেখতে কেমন। টুলসের আপনি টুল সিলেক্ট করলে কার্সরটা কেমন হয়, অথবা টুলসের সাথে যে আইকনটা আছে সেই আইকনটা দেখতে কেমন। আইকন, হ্যাঁ, টুলস অথবা অপশনের আইকনটা কেমন। টুলস অথবা অপশনের আইকনটা মনে রাখতে হবে, তার কাজ মনে রাখতে হবে, তার নাম মনে রাখতে হবে, আর তার ওই জিনিসটা কোথায় পাওয়া যায়
হ্যাঁ, এই 4টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। যদি এই 4টা জিনিস আপনি মনে রাখতে পারেন তাহলে এই টুলসগুলোর উপর আপনি মাস্টার হয়ে যাবেন। 4 নাম্বারটা হচ্ছে কোথায় পাওয়া যায়, অপশনটা কোথায় আছে, আমি কোন জায়গায় ক্লিক করলে এটা পাবো। বুঝতে পারছেন? এই 4টা জিনিস মনে রাখতে হবে। যদি এই 4টা জিনিস আপনি মনে রাখেন তাহলে টুলসগুলোর উপর মাস্টার হয়ে যাবেন। কি কি বলেন তো? এক নাম্বার কি? নাম মুখস্থ রাখা। 2 নাম্বার কাজ মুখস্থ রাখা। 3 নাম্বার চেহারা। 4 নাম্বার কোথায় পাওয়া যায়। ক্লিয়ার সবাই? গুড। আসেন আমরা শুরু করবো ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের অনেকগুলো ভার্সন আছে। লেটেস্ট ভার্সন যেটা সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2024। অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2024, ঠিক আছে? কিন্তু CC 2024 সবার পিসিতে হয়তো সাপোর্ট করবে না। সাপোর্ট করবে না এ অর্থে যে আপনার স্মুথলি এটা চলবে না, স্ক্র্যাশ করবে, তারপরে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করবে, অথবা কম্পিউটার প্রচুর পরিমাণে লোড নেবে, যার কারণে আমরা 2024 ইউজ করতেছি না। 2023ও ইউজ করবো না, 22ও ইউজ করবো না, 21ও ইউজ করবো না। আমরা ইউজ করবো 2020। কি ইউজ করবো? 2020টা ব্যবহার করব। এখন কেউ যদি বলেন যে স্যার আমার তো 2022, 23 অথবা 24 বা এগুলো দেওয়া আছে, আমি কি করব? কোনো সমস্যা নেই। আপনার কম্পিউটারে যদি আপডেটেডগুলো চলে আপনি সেটা ব্যবহার করবেন। বুঝতে পারছেন? আমরা ক্লাসে ব্যবহার করবো কোনটা? 2020। কারো যদি এর পরেরগুলো থাকে তাহলে আমরা সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এর আগেরগুলো যদি থাকে সেটা রিমুভ করে দিয়ে 2020 ইনস্টল করব। তবে আগেরগুলো যদি থাকে সেটা রিমুভ করার দরকার নেই, আপনি 2020ও ইনস্টল করতে পারবেন। কিন্তু যদি 2024 ইনস্টল করা থাকে তারপরে যদি আপনি 2020টা ইনস্টল করতে যান, ওই 24 রিমুভ না করে আপনি 2020টা দিতে পারবেন না। কেন? কারণ সে তখন বলবে আপডেটেড অলরেডি দেওয়া আছে, তুমি 2020 দিয়ে কি করবা। বুঝতে পারছেন? কিন্তু 2020 থাকা অবস্থায় আপনি 2024, 23, 22 এগুলো সবই দিতে পারবেন। মানে আগেরটা থাকলে পরেরটা দিতে পারবেন, কিন্তু পরেরটা থাকলে আগেরটা দিতে পারবেন না। আগেরটা আগে বাদ দিয়ে দিতে হবে, তারপর আপনি আগেরটা দিতে পারবেন। বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি 2024 ইউজ করেন, সেখানে কোনো একটা ডকুমেন্ট তৈরি করছেন, ডকুমেন্টটা সেভ করছেন, পুরাতন ভার্সনের মধ্যে সেই সব ফাইলটা ওপেন করতে পারবেন না। কিন্তু পুরাতন ভার্সনের ফাইলটা সেভ করছেন, ওই ফাইলটা আপনি নতুন ভার্সনে ওপেন করতে পারবেন। বুঝতে পারছেন? মানে পুরাতন ফাইল নতুন ভার্সনে ইউজ করা যায়, বাট নতুন ভার্সনের ফাইল পুরাতন ভার্সনে ব্যবহার করা যায় না। মাথায় থাকবে? এখন কে বলবে স্যার আমার তো ফাইল ঠিকঠাক মতো কাজ করছে, কিন্তু এখন এই কম্পিউটার আমার কাজ করতেছে না কেন? সহজ হিসাব, এটা পুরাতন সফটওয়্যার আর আপনারটা ছিল কি নতুন, অথবা যেখান থেকে ফাইল আনছেন ওটা ছিল নতুন সফটওয়্যার, আপনারটা পুরাতন সফটওয়্যার। সহজ হিসাব, মনে থাকবে এটা? ক্লিয়ার? তাহলে আমরা ব্যবহার করবো কোনটা ক্লাসে? 2020। যদি কেউ আপডেটেড ইউজ করেন সমস্যা আছে? নাই, একই অপশন ওখানেও আছে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার সবাই? ওকে। আর যারা এখান থেকে সার্ভিসিং করাই নিয়েছেন, কথা কেন বলতেছেন? যারা এখান থেকে সার্ভিসিং করাই নিয়েছেন তারা 2020টাই পাইছেন। ওকে, এটা আমরা কোথায় পাবো? স্টার্ট মেনুতে ক্লিক করেন, তারপরে এখানে যদি লিখেন ইলাস্ট্রেটর, তাহলে আমরা পাচ্ছি কি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। এখানে দুইটা দেওয়া আছে, 2020 আর 2022। তো আমরা এটা ইউজ করবো না, আমরা ইউজ করবো কোনটা? 2020। ক্লিক করলাম, আমার সফটওয়্যারটা এরকম ওপেন হচ্ছে, এই স্ক্রিন দিয়ে ওপেন হবে 2020 ভার্সন। প্রত্যেকটা সফটওয়্যারের ভার্সন পরিবর্তন হলে এই লোডিং স্ক্রিনটা পরিবর্তন হয়ে যায়, ওরা ছবিটা চেঞ্জ করে দিচ্ছে। বুঝতে পারছেন? ওকে, এই যে একটা স্ক্রিন আসতেছে, এই স্ক্রিনটাকে বলা হয় হোম স্ক্রিন। কি বলে? হোম স্ক্রিন। দেখেন এখানে লেখা আছে হোম। কারো কারো ক্ষেত্রে 2020 ভার্সনে এই স্ক্রিনের এই অপশনগুলো দেখাবে না। এই যে এখানে কিছু জিনিস দেখাচ্ছে না, আবার এখানে দেখাচ্ছে। কারো কারো ক্ষেত্রে এটা দেখাবে না। যদি না দেখায় ভয় পাওয়ার কিছু নাই, হাই হতাশ করার কিছু নাই, টেনশনেরও কিছু নাই। এটা দেখাচ্ছে না কেন? কয়েকটা কারণ থাকতে পারে। সিম্পলি আপনার কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করার ক্ষেত্রে কয়েকটা ফাইল মিসিং আছে, অথবা সামহাউ কোনো একটা কারণের একটা বাগ তৈরি হয়েছে, অথবা প্রোগ্রাম এরর হয়েছে, যার কারণে এটা দেখা যাচ্ছে না। সো যদি দেখা না যায় এটাতে কোনো প্রবলেম নাই, আমার কাজ ঠিক মতো হবে। তখন আমরা এখানকার দুটো অপশন আছে, ক্রিয়েট নিউ আর ওপেন। এই দুটো অপশন পাবো কোথায়? ফাইলে যাইয়া এখান থেকে নিউ, আর একটা আছে কি ওপেন। এরপরে এখানে দেওয়া আছে কি রিসেন্ট। এটা আমরা কোথায় পাবো?
এই রিসেন্ট ফাইলের মধ্যে পাবো। এখানে যেগুলো আছে এগুলো আমার কোথায় দেখাচ্ছে, এই জায়গায় দেখা যায়। বুঝতে পারছেন? তাহলে এগুলো যদি না দেখা যায় কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে। এখন ইলাস্ট্রেটরে যদি কাজ করতে হয় বা যে কোনো সফটওয়্যারে যদি কাজ করতে হয় কি লাগবে? সর্বপ্রথম শর্ত কি? একটা ফাইল লাগবে। কি লাগবে? একটা ফাইল বা একটা ডকুমেন্ট দরকার পড়বে। কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট ছাড়া সফটওয়্যারে কাজ করা যায় না। তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কি, একটা ফাইল বা একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে এটার জন্য কি করব? ক্রিয়েট নিউ। কি করতে হবে? ক্রিয়েট নিউ। আমি এখান থেকে ক্লিক করলে হবে, ফাইল থেকে যাই আর নিউতে ক্লিক করলেও হবে। শর্টকাট কি? কন্ট্রোল এন। দেখেন আমি এখান থেকে কিন্তু অনেকগুলো শর্টকাট বলবো না, শর্টকাটগুলো আপনারা নিজ উদ্যোগে এখান থেকে দেখে নিতে হবে। আমি অপশন দেখাই দেবো, অপশনের পাশে শর্টকাট দেওয়া থাকবে। কিছু কিছু শর্টকাট আমি বলে দেবো, ম্যাক্সিমাম শর্টকাট আমি বলবো না। সেগুলো কোথা থেকে শিখবেন? সফটওয়্যারের এই যেখান থেকে অপশনে গেলে যেটা যেখানে আছে সেখান থেকে দেখা যাবে, মনে থাকবে। আমি কেন বলবো না, কারণ শর্টকাট মুখস্থ করবেন আপনি আপনার প্রয়োজনে। সবাই সকল শর্টকাট ইউজ করে না, কেউ কেউ কম শর্টকাট ইউজ করে, কেউ বেশি শর্টকাট ব্যবহার করে। এখন আপনি শর্টকাট ব্যবহার মুখস্থ করতে করতে যদি পুরো বছর পার করে দেন তাহলে তো সমস্যা। এর জন্য আমি অপশনটা কোথায় আছে সেখান থেকে দেখাই দেবো, আপনি যেটা প্রয়োজন সেই শর্টকাট আপনি মুখস্থ করে নেবেন। ক্লিয়ার সবাই? ওকে। তাহলে আমরা নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন চলে আসবে সবার ক্ষেত্রে। এটা হচ্ছে যে নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য এটাকে বলা হয় নিউ ডকুমেন্ট প্যানেল। কি বলতে পারেন? নিউ ডকুমেন্ট প্যানেল। এখানে কি কি আছে? এখানে বেশ কিছু ফাইলের প্রিসেট তৈরি করা আছে, মানে আগে থেকে ফাইল সেটআপ দেওয়া আছে। আগে থেকে কি দেওয়া আছে? ফাইল সেটআপ। যেমন আমরা ওয়ার্ডে যদি ফাইল সেটআপ করতে যাই, পেজ সেটআপ করতে গেলে কি আসে? ওই যে A4 লেটার বিভিন্ন ধরনের সাইজ চলে আসে না? এখানে এরকম বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। যেমন মোবাইল স্ক্রিনের জন্য বিভিন্ন সাইজ দেওয়া আছে, ওয়েবের জন্য বিভিন্ন সাইজ দেওয়া আছে, প্রিন্টের জন্য দেওয়া আছে, আবার ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য দেওয়া আছে। যদি আপনি এগুলো লাগে এগুলো ব্যবহার করবেন, যদি না লাগে আমি আমার মতো করে ব্যবহার করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ফাইলের সাইজটা আমরা আমাদের নিজস্ব সাইজ অনুযায়ী কাজ করব। এই সাইজগুলো আমাদের তেমন একটা ব্যবহার লাগে না, অ্যাকসেপ্ট সোশ্যাল মিডিয়া পোস্ট বা অনলাইনগত কাজ করার ক্ষেত্রে আমরা কেবল এখান থেকে ডিফল্ট সাইজগুলো ব্যবহার করে থাকি। বাকি সাইজগুলোর ক্ষেত্রে কাস্টম। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ডকুমেন্ট তৈরি করার আগে দেখেন এখানে দেওয়া আছে কি আনটাইটেলড ওয়ান। আনটাইটেলড ওয়ান মানে কি? ফাইলের নাম। এটা কি? ফাইলের নাম। আমি রিকমেন্ড করি যখনই আপনি কোনো একটা ডকুমেন্ট তৈরি করবেন অবশ্যই ফাইলের নামটা দিয়ে তৈরি করবেন, শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? ফাইলের নাম। দেখা যাচ্ছে আপনি ফাইলের নাম দিয়ে তৈরি করেন নাই, ক্রিয়েট দিয়ে দিলেন, আনটাইটেলড ওয়ান তৈরি হলো, আপনি সেভ করলেন, সেভ করার সময় নতুন করে নাম দেন নাই, সেভ করে ফেললেন, কালকে আবার আর কাজ করলেন, ওটাও কিন্তু আনটাইটেলড ওয়ান দিয়ে শুরু হবে। সেভ করলেন, একই জায়গায় আগেরটা রিপ্লেস করে ফেলবে। এরপর আপনি এসে বলবেন স্যার আমি তো গতকালকে কাজ করছি, আজকে কাজ করার পরে যখন ফাইলটা সেভ করলাম দেখি যে গত দিনের ফাইলটা নাই। আপনি খেয়ালই করেন না যে আপনার আগের ফাইলটা আপনি কি করে ফেলছেন? রিপ্লেস করে ফেলছেন। কিন্তু আপনি প্রত্যেকটা ফাইল তৈরি করে বা তৈরি করার সময় বা সেভ করার সময় যদি নতুন নতুন নাম দেন এটা রিপ্লেস হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ আপনার কোনো ফাইল হারানোর সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছেন? এর জন্য আমাদের উচিত কি প্রত্যেকটা ডকুমেন্ট যখন আমি শুরু করব অবশ্যই একটা নতুন করে নাম দিয়ে শুরু করব। ক্লিয়ার? সো ধরেন আজকের নামের ক্ষেত্রে আমরা বলে দিলাম যে ইলাস্ট্রেটর 1 নাম্বার ক্লাস, নাকি 2307, সরি। এরপরে কি আছে এখানে? ফাইলের সাইজ, মানে ডিজাইন যে করব, ডিজাইন তো একটা পেজের মধ্যে হবে নাকি? আমরা তো 2D ছবি বানাবো, ছবির একটা সাইজ হবে উইডথ, হাইট, লম্বা চড়া যে কোনো একটা হবে। তাহলে আমরা উইডথ এবং হাইটটা এখান থেকে উল্লেখ করব। এই হাইটের মেজারমেন্টটা বা উইডথ এবং হাইটের মেজারমেন্টটা কি হবে? কয়েকটা ইউনিটে হতে পারে, সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে। এখানে টোটাল 6টা ইউনিট দেওয়া আছে। 6টাই আমাদের ব্যবহার করার প্রয়োজন নাই। আমরা ব্যবহার করবো আইদার ইঞ্চি অথবা মিলিমিটার অথবা সেন্টিমিটার অথবা পিক্সেল। এই 4টাই আমরা ব্যবহার করব। উপরে পয়েন্ট এবং পিকাসটা তেমন একটা আমাদের লাগবে না, খুবই রেয়ার কেস, ধরেন লাখে একটা এরকম। ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি পয়েন্ট বা পিকার সাথে কোনো কাজই করি নাই, 5 বছর হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছেন? সো এই দুইটা জিনিস আমাদের ব্যবহার করা লাগবে না, এগুলো লাগবে। এগুলো কিভাবে লাগবে? ক্লায়েন্ট যদি বলে দেয় আমার এত ইঞ্চি বা এত ইঞ্চি, তখন আপনি ইউজ করবেন কি? ইঞ্চি। ক্লায়েন্ট যদি বলে দেয় এত মিলিমিটার বা এত মিলিমিটার, তখন মিলিমিটার ইউজ করবেন। ক্লায়েন্ট যদি বলে দেয় এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার, তখন আপনি সেন্টিমিটার ব্যবহার করবেন। ক্লায়েন্ট যদি বলে দেয় এত পিক্সেল বা এত পিক্সেল, তখন আপনি পিক্সেলে ব্যবহার করবেন। বুঝতে পারছেন?
এগুলো মানে কনভার্টেবল, একটার সাথে একটা কনভার্ট করা যায়। আপনি ইঞ্চিতে বসালেন, সেন্টিমিটার বলে দিলে ইঞ্চিটাকে কনভার্ট করে সেন্টিমিটারে নিয়ে যাবে, সিম্পল হিসাব। সো এগুলো নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই। তবে এটা মনে রাখবেন, যখন আমরা ডিজাইন করি, ডিজাইনটা দুইটা ক্যাটাগরিতে ডিজাইন করি। কয়টা ক্যাটাগরি? দুইটা। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। কয় মিডিয়াতে কাজ করি? দুই মিডিয়াতে। একটা হচ্ছে কি প্রিন্ট মিডিয়া, আর একটা ইলেকট্রনিক মিডিয়া। যেটা কোনো কাগজে প্রিন্ট আউট হবে, মানে কোনো সারফেসের উপরে প্রিন্ট আউট হবে, সেটা কি প্রিন্ট মিডিয়া, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, যেমন এটা প্রিন্ট মিডিয়া। আর যেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতেছি ওটাকে কি বলে? ইলেকট্রনিক মিডিয়া। মোবাইল স্ক্রিনে দেখতেছি ইলেকট্রনিক মিডিয়া, ওয়েবসাইটে দেখতেছি ইলেকট্রনিক মিডিয়া। ডিজিটাল, যেমন ধরেন ডিজিটাল বিলবোর্ড যেগুলো আছে, এই যে টিভি স্ক্রিন দেখা যায় না, এগুলো দেখতেছে, এগুলো কি ইলেকট্রনিক মিডিয়া। ওই ধরনের ডিজাইন বা ওই ধরনের স্ক্রিনের জন্য যদি কাজ করতে হয়, তখন আমরা সেখানে ব্যবহার করি পিক্সেল। ইলেকট্রনিক মিডিয়ার জন্য কি পিক্সেল। প্রিন্ট মিডিয়ার জন্য ওই তিনটা, আইদার ইঞ্চি অথবা মিলিমিটার অথবা সেন্টিমিটার, যে এত ইঞ্চি বা এত ইঞ্চি বা এত মিলিমিটার বা এত মিলিমিটার। যদি বলা হয় বিলবোর্ডের কাজ, ওখানে কিন্তু আপনাকে ইঞ্চি বলবে না, এত ফুট বাই এত ফুট। তাহলে এত ফুট বা এত ফুট বলে কি আমি ইঞ্চি পাবো না? পাবো। ফুটটাকে আমি ইঞ্চিতে কনভার্ট করে নেব। বুঝতে পারছেন? ওকে, ফাইন। তো আজকে আমরা যেটা কাজ করবো, এটা কি ইলেকট্রনিক মিডিয়ার জন্য না প্রিন্ট মিডিয়ার জন্য? ইলেকট্রনিক মিডিয়ার জন্য। কারণ আমরা এখানে যা তৈরি করবো কোনো কিছু কি করবো না, প্রিন্ট করবো না। সো আমরা এখান থেকে নেব কি পিক্সেল। কত পিক্সেল বা কত পিক্সেল, আমরা যে কোনো একটা মেজারমেন্ট নিলেই হবে, কারণ আমাদের এখানে নির্দিষ্ট কোনো সাইজ নাই। সো আমরা ইউজ করবো আমাদের কম্পিউটারের স্ক্রিনে যতগুলো পিক্সেল ধারণ করে সেটা। ম্যাক্সিমাম কম্পিউটারে 1920x1080 সাপোর্ট করে। কত? 1920x1080। আপনি এটা নিতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতো যে কোনো মেজারমেন্ট আপনি দিতে পারেন। তবে এখানে পিক্সেলের সংখ্যা যত বেশি দিবেন, ফাইলের রেজলিউশন তত বেশি হবে। এই যে গত ক্লাসে আমরা পড়ে আসছিলাম, ইমেজ কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে? রেজলিউশনের উপর। রেজলিউশন মানে কি? একটা ইমেজে কতগুলো পিক্সেল থাকে তার অ্যামাউন্টটা কি রেজলিউশন। তাহলে আমি যদি এখানে ইমেজ পিক্সেল সংখ্যা বাড়ায় দেয়, রেজলিউশন বেশি হয়ে যাবে, ফাইলটা অনেক ভারী হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা মোটামুটি 1000 থেকে 2000 এর মধ্যে রেখে দেব। মনে থাকবে? আচ্ছা, এরপর এখানে দুটো আছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশনের ক্ষেত্রে একটা পোর্ট্রেট আর একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে কি? পোর্ট্রেট মানে হচ্ছে যে এরকম, যে আমার চওড়াতে কম হাইটে বেশি, এটা কি পোর্ট্রেট। আর যদি এরকম থাকে চওড়াতে বেশি হাইটে কম, তাহলে কি হবে? ল্যান্ডস্কেপ। এখন আমি যখন ল্যান্ডস্কেপ দিলাম, তখন দেখেন উইডটা বড়, হাইটটা ছোট। এখন আপনি কখনো বলে আমার ডিজাইন হইতে পোর্ট্রেট, কিন্তু আমি ভুলে উইডটা হাইটে, হাইটটা উইডে লিখে ফেলছি, তখন কি করব? সিম্পলি এখানে ক্লিক করবো, দেখেন আমার ইউনিটগুলো কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। সো নতুন করে টাইপ করার দরকার নাই। মনে থাকবে? ওকে, আমাদের এখন কোনটা দরকার? আমরা ল্যান্ডস্কেপ করবো, জন্য ল্যান্ডস্কেপ রাখলাম। পাশে আছে কি আর্টবোর্ড। একটা ডকুমেন্টে আমরা মাল্টিপল পেজ নিয়ে কাজ করতে পারি। আসেন, একটা ডকুমেন্ট আমরা মাল্টিপল পেজ নিয়ে কাজ করতে পারি। তো যতগুলো পেজ নিয়ে আপনি কাজ করতে চান, ততগুলো আর্টবোর্ড নেবেন। আপাতত আমরা শুধুমাত্র একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, মাল্টিপল আর্টবোর্ড নেওয়ার দরকার নাই, কারণ যখন লাগবে তখন আমরা ব্যবহার করব। মাল্টিপল আর্টবোর্ড পরবর্তীতে তৈরি করা যায়, স্টার্টিংও তৈরি করা যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে কয়টা নিয়ে কাজ করব? শুধুমাত্র একটা। এই জন্য 1 আর্টবোর্ড দিলাম। স্যার কয়টা আর্টবোর্ড নেওয়া যাবে? এখানে এটা ডিপেন্ড করে অন্য আরেকটা বিষয়ের উপরে। আপনি অনেকগুলো আর্টবোর্ড নিতে পারবেন, ঠিক আছে? আর আমাদের ডিজাইনের জন্য আর্টবোর্ডটা ইম্পর্টেন্ট না। কেন? কারণ আমরা ডিজাইন আর্টবোর্ডের মধ্যেও করতে পারি, আবার আর্টবোর্ডের বাইরেও করতে পারি। সেটা আমরা দেখবো ভেতরে ঢুকলে। এরপর এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ব্লিড। ব্লিডটা এখন আমাদের লাগবে না। আমরা যখন প্রিন্টের ডিজাইন বা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা ব্লিড নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা এখানে ব্লিড নিয়ে কোনো আলোচনা করতেছি না। অযথা টাইম নষ্ট করবো না, কারণ সেদিন আবার নতুন করে আলোচনা করা লাগবে। সো আজকে আমি টাইমটা এখানে ওয়েস্ট করবো না। এরপর এখানে অ্যাডভান্স অপশনে যাব। এখানে একটা আছে কালার মোড। আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে আমরা দুইটা কালার মোড ইউজ করি। কয়টা কালার মোড? দুইটা। যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করি, তখন আমরা ব্যবহার করব RGB, কারণ ইলেকট্রনিক মিডিয়া মানে এলইডি। যেমন এই স্ক্রিনটা কি এলইডি স্ক্রিন, এটা কি এলইডি স্ক্রিন। এখানে রেড, গ্রিন, ব্লু এই তিনটা লাইটের সমন্বয়ে সবগুলো কালার তৈরি হয়। যার কারণে যদি আমরা RGB মোডে কালার তৈরি করি বা RGB মোডে কাজ করি, তাহলে এখানে কালারগুলো অ্যাকুরেটলি তৈরি হবে। আরেকটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। যেমন এই যে যতগুলো প্রিন্ট আছে, এগুলো প্রিন্ট করার সময় 4টা কালার ব্যবহার করা হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক।
যার কারণে প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করব তখন আমরা ইউজ করব সিএমওয়াই কে। বুঝতে পারছেন কয়টা কালার মোড আছে এখানে? দুইটা, একটা হচ্ছে আরজিবি, একটা সিএমওয়াই কে। আরজিবি কখন? ইলেকট্রনিক মিডিয়ার জন্য, আর সিএমওয়াই কে কখন? প্রিন্ট মিডিয়ার জন্য। ক্লিয়ার এটা? আজকে আমরা কোনটা ইউজ করব? আরজিবি। কেন? কারণ আমাদের কাজটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য। ওকে, এরপর এখানে আছে রাস্টার ইফেক্ট। এই রাস্টার ইফেক্টটা আমাদের যেহেতু ভেক্টর ডিজাইনের জন্য, মানে এই ডকুমেন্টের ফাইলটা দেখার জন্য, কাজ করার জন্য নট ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কিসের জন্য? যদি আমরা এই যে ডিজাইনটা তৈরি করবো এটাকে এক্সপোর্ট করতে যাই। কিসের জন্য ইম্পর্টেন্ট? এক্সপোর্ট করতে যাই, তখন এটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এক্সপোর্ট মানে জেপিজি বা পিএনজি বানাতে গেলে তখন গুরুত্বপূর্ণ। সো আমরা চাইলে এখানে 72 রেখে দিতে পারি, কারণ আমাদের এখানে পিক্সেলের সংখ্যা কি? ফিক্সড। এখন এই যে 72 ডিপিআই বা পিপিআই দেওয়া আছে, এটা কি করবে? এটা হচ্ছে যে এখানে কত ইঞ্চি বাই কত ইঞ্চি বাই এটাকে ডিফাইন করবে। যদি আমরা বলি 300 ডিপিআই, তাহলে যখন আমরা এটাকে পিক্সেল থেকে ইঞ্চিতে দেবো তখন মেজারমেন্ট হবে একরকম। যখন আপনি এখান থেকে 72 ডিপিআই দিবেন তখন ওটার মেজারমেন্ট হবে ভিন্ন রকম। বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি আমার ডিফাইন করবে এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি করবে, সেটার মেজারমেন্টটাকে ডিফাইন করবে। তবে এখন কোনো ডিফাইন করবে না, এটা ডিফাইন করবে যখন আমরা এক্সপোর্ট করব তখন। মাথায় থাকবে? সো আমরা এখানে 72 রাখি, 300 রাখি, এটা এখন আমাদের কোনো ব্যাপার না। তবে যখন আপনি সিএমওয়াই কে কালার মোডে বা প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করবেন, এটা রাখবেন অলওয়েজ 300। অথবা আমরা এক্সপোর্ট করার সময় ওখানে রেজলিউশনটা কন্ট্রোল করতে পারি। সো এখানে এটাকে ফিক্সড রাখা না রাখার মধ্যে তেমন একটা কিছু যায় আসে না। বুঝতে পারছেন? বাট আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করব। যখনই আমরা কি করব? ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব তখন 72 দিয়ে কাজ করব। যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন 300 দিয়ে কাজ করব। মাথায় থাকবে এটা? গুড। আজকে আমরা কি ইউজ করব? 72। কি ইউজ করব? 72। ওকে। আর বাকি যেটা আছে প্রিভিউ মোড ডিফল্টে থাকবে, এটা আমরা কোনো চেঞ্জ করব না। আপাতত এতটুকুই আমাদের জন্য কি ফিক্সড। এখানকার অপশনগুলো বুঝেন না এমন কেউ আছেন? ক্লিয়ার হয়ে যেতে হবে। কনফিউশন থাকলে ডেফিনেটলি বলবেন। কোনটা বুঝেন নাই? লেট করে আসছেন যে, কোনটা বুঝেন না সেটা বলেন। প্রথম কোনটা? নাম বলতে হবে। 8 জিবির উপরের গুলো। এখানে হচ্ছে যে একটা ডকুমেন্টের সাইজ। আমরা কথা বলতেছেন কেন? একেবারে সাইলেন্ট থাকেন, কোনো কথা বলা যাবে না। কথা বলতে চাইলে পরে ক্লাসে পরে বলবেন। ওখানে হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করবো, ডিজাইনটা তো একটা প্লেন পেপারের উপরে করবো নাকি? ওই পেপারটার সাইজ কত হবে সেটা ডিফাইন করা। উইডথ এবং হাইট, মানে চওড়াতে কতটুকু হবে এবং উচ্চতাতে কতটুকু হবে সেটা। এখানে মেজারমেন্টের জন্য আমাদের 6টা ইউনিট আছে, তার মধ্যে আমরা ব্যবহার করবো 4টা, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার অথবা পিক্সেল। কখন কোনটা ব্যবহার করবো এটা ডিফাইন করবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট যদি আমাকে পরিমাপটা ইঞ্চিতে বলে আমি ইঞ্চি ব্যবহার করব, ক্লায়েন্ট যদি মিলিমিটারে বলে মিলিমিটার, সেন্টিমিটার বলে সেন্টিমিটার, পিক্সেল বললে পিক্সেল। মানে ক্লায়েন্ট আমাকে যেখানে মেজারমেন্টটা দিবে যে ইউনিটে, আমি সেই ইউনিটটাই ব্যবহার করব। সেক্ষেত্রে কতটুকু চড়া কতটুকু লম্বা হবে বা উচ্চতা হবে সেটা ক্লায়েন্টই বলে দেবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। অথবা বিভিন্ন ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের সাইজ আছে, সেটা আমরা যখন ডিজাইন করব তখন মুখস্থ হয়ে যাবে, তখন আমরা ব্যবহার করব। ক্লিয়ার? উইডথ, হাইট আমরা বাংলা অর্থ যা জানি এখানেও এক্স্যাক্টলি তাই। ঠিক আছে? আর কি? এই ফাংশনটা আসার জন্য আমাদেরকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে অথবা ফাইল থেকে যাইয়া নিউতে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? আইদার আমরা এখান থেকে নিউতে ক্লিক করবো অথবা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবো। যদি এই অপশনগুলো না আসে টেনশন করার কিছু নাই, তখন আমরা এখান থেকে কাজ করব। বুঝতে পারছেন? সো আমরা এখান থেকে কাজ করে ফেলি। 1 নাম্বার ক্লাস। ওকে, সবার ক্লিয়ার? এরপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের ডকুমেন্ট রেডি হয়ে গেল। ঠিক আছে? আপনাদের স্ক্রিনটা এরকম আসবে না, আপনাদেরটা আসবে এরকম। আমি দেখাই এসেনশিয়াল, এখান থেকে যদি আমরা রিসেট করে দেই এক্স্যাক্টলি এরকম আসবে আপনাদের স্ক্রিনটা। এখান যে এরকম দেখা যাচ্ছে
প্রথম যখন আপনি ইলাস্ট্রেটর চালু করবেন এক্স্যাক্টলি এই স্ক্রিনে আসবে। তো এখান থেকে এটা বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা আমাদের মতো করে সেট করে নেব, কারণ আমাদের অনেকগুলো অপশন লাগবে, আবার অনেকগুলো অপশন লাগবে না। তো আমাদের যা যা লাগবে সবগুলো আমি করে নিচ্ছি। আমরা এখন করব প্যানেল সেটআপ। কি করব? প্যানেল সেটআপ। প্যানেল সেটআপ মানে কি, আমাদের এখানে কি কি প্যানেল লাগবে সেগুলো। এখন এটার ক্ষেত্রে কাজের পার্থক্য অনুযায়ী এক এক কাজের জন্য এক এক ধরনের প্যানেল লাগতে পারে। তো আমাদের টোটাল কোর্সের মধ্যে বা আমরা যত ধরনের কাজ করব সবগুলো কোর্সের যে যে প্যানেলগুলো আমাদের সবচেয়ে বেশি লাগবে সেই প্যানেল সবগুলো আমি এখানে নিয়ে আসবো, এবং আপনারাও এক্স্যাক্টলি হুবহু সেম কাজটাই করবেন বাসায়। সেম কাজটা করলে কি হবে, যখন আমরা যেটা দেখাবো আপনি সহজে খুঁজে পাবেন এবং সহজে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? ওকে। প্যানেল সেটআপের আগে আমরা এখান থেকে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমরা যে আর্টবোর্ডটা নিলাম, ওই যে একটা আর্টবোর্ড ছিল না, এটা হচ্ছে সেই আর্টবোর্ড। যে সাইজটা নিলাম সেটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ। ওই যে 1920x1080 যেটা নিলাম সেটা কি এই আর্টবোর্ডের সাইজ। ওয়েটের দিকে 1920 পিক্সেল, হাইটের দিক থেকে 1080 পিক্সেল। এটাকে আমরা যদি এদিক সেদিক নিতে চাই, যেমন উপরে নিচে নিতে চাইলে স্ক্রল, উপরে নিচে নেওয়ার জন্য কি স্ক্রল, আপ স্ক্রল করলে উপরে, ডাউন স্ক্রল করলে নিচে। যদি ডানে বামে নিতে চাই তাহলে কন্ট্রোল ধরে স্ক্রল করবেন। কিবোর্ডে একটা CTRL বাটন আছে, এটাকে আমরা বলি কি কন্ট্রোল। ঠিক আছে? কন্ট্রোল ধরে যদি স্ক্রল করেন তাহলে ডানে বামে যাবে, নর্মালি স্ক্রল করলে উপরে নিচে যাবে। ঠিক আছে? যদি আপনি বড় ছোট করতে চান তাহলে অল্টার ধরে স্ক্রল করবেন। অল্টার ধরে স্ক্রল করলে কি হবে, বড় ছোট হবে। দেখেন আপনি ছোট করতে করতে যদি এরকম আসেন, এই যে একটা ব্ল্যাক এরিয়া দেখা যাচ্ছে না, আমি যত কাজ করি এই এরিয়ার ভেতরেই করতে হবে, এর বাইরে কোনো কাজ ও সেভ করতে পারবে না। যত কাজ করি সবগুলো কিসে, এই ব্ল্যাক এরিয়ার ভেতরেই করতে পারবো। এই ব্ল্যাক এরিয়ার ভেতরে আমি যতগুলো ইচ্ছা ততগুলো আর্টবোর্ড নিতে পারবো, মানে যতগুলো আর্টবোর্ড এখানে ধরবে ততগুলো আর্টবোর্ড নিতে পারবো। আমি বড় করে যদি নেন একটা আর্টবোর্ড তাহলে পুরোটা মিলে একটা আর্টবোর্ডে হবে। যদি আপনি ছোট ছোট করে নেন 1000টা আপনি আর্টবোর্ড নিতে পারবেন। বুঝতে পারছেন? মানে আমি যাই করব এই পুরো বক্সটার মধ্যেই করতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। সো আমরা আপাতত একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি। জুম করতেছি কিভাবে, অল্টার ধরে স্ক্রল করা, উপরে নিচে কিভাবে নরমালি স্ক্রল, ডানে বামে কন্ট্রোল স্ক্রল। ঠিক আছে? আচ্ছা, জুম করার জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস কাজ করবে। কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। এটা দিয়ে করা যায়। অথবা আপনি এখানে কর্নারে অপশন আছে, এখান থেকে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? বিভিন্ন পার্সেন্টেজে স্ক্রল করা যায়, 51,000% পর্যন্ত করা যায়, সরি 64,000। কত বড় করা যায় বুঝতে পারছেন? অনেক বড় জুম করা যায়। আবার আপনি যদি চান না আমার যে স্ক্রিনটা আছে সেটা একদম স্ক্রিন বরাবর ফিট হয়ে যাক, তাহলে আপনি এখানে ক্লিক করেন আর এখানে ক্লিক করেন ফিট অন স্ক্রিন। এটাকে স্ক্রল করলে উপরে নিচে যাওয়া যাবে, দেন এখানে কি করবেন ফিট অন স্ক্রিন, তাহলে আমাদের ওই আর্টবোর্ডটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। এটা করার জন্য একটা শর্টকাট আছে। অনেকে দেখবে স্ক্রল করতে করতে এমন জায়গায় চলে গেছেন, স্যার আমি কোথায় আছি, আমি আর্টবোর্ড খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হতে পারে, তখন সিম্পলি কন্ট্রোল ধরে 0 প্রেস করবেন। কি করবেন? কন্ট্রোল ধরে 0 প্রেস করবেন, তাহলে আর্টবোর্ডটা আপনার ফুল স্ক্রিনে চলে আসবে। মনে থাকবে? কন্ট্রোল 0 মানে কি ফিট অন স্ক্রিন। আর আপনি যদি ম্যানুয়ালি একটু ডানে একটু বামে নিতে চান তাহলে স্পেস বাটন চাপ দিবেন। কি দিবেন? স্পেস বাটন। স্পেস বাটন চাপ দিলে এটা অল টাইম হ্যান্ড টুলটাকে নিয়ে আসবে। কি নিয়ে আসবে? হ্যান্ড টুল। যে হাত দেখা যাচ্ছে না, হাত, হাত মানে কি হ্যান্ড টুল। হাত দিয়ে আপনি এভাবে টাইনে এদিক সেদিক সরাতে পারবেন। হ্যান্ড টুল চেপে ধরবেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ এটা হ্যান্ড টুল। যে কোনো টুলে থাকা অবস্থায় স্পেস বাটন চাপ দিবেন, কি হবে? এটা হ্যান্ড টুল। কি বলছি? যে কোনো টুলে থাকা অবস্থায়, যে কোনো টুলে থাকা অবস্থায় যদি আপনি স্পেস বাটন চাপ দেন সেটা কি হবে? হ্যান্ড টুল। মানে ওই অবস্থা আপনি ডানে বামে যে কোনো দিকে সরাতে পারবেন ইচ্ছা মতে। বুঝতে পারছেন? মাথায় থাকবে তো? এটা মাথায় থাকবে। আর নর্মালি আপনি হ্যান্ড টুলে আসতে পারেন। আমাদের এখানে টুলসগুলো দেখা যাচ্ছে না। আমি যদি টুলসগুলো কখনো একদম ভ্যানিশ হয়ে যায় তাহলে আপনি উইন্ডোতে, এখানে যতগুলো প্যানেল দেখা যাচ্ছে, যে এখানে একটা প্যানেল দেখা যাচ্ছে, এখানে একটা প্যানেল দেখা যাচ্ছে, তাই না? যতগুলো প্যানেল দেখা যায় সবগুলো প্যানেল আপনি পাবেন উইন্ডোর ভেতরে। কোথায় পাবেন? উইন্ডো মেনুতে। উইন্ডো মেনুতে উপরে যেগুলো আছে এগুলো একটা কি মেনু, বাম পাশে এগুলো একটা প্যানেল, ডানে বামে যা আছে এগুলো কি একটা প্যানেল। সো আপনি সবগুলো প্যানেল পাবেন কোথায়? উইন্ডো মেনুতে। এখান থেকে দেওয়া আছে কি
টুলবারের মধ্যে এখন বেসিকটা দেওয়া আছে, যে বেসিকে সিলেক্ট করা আছে, দেখছেন? সো আমার এখানে টুলবারটা কি বেসিক টুলবার, আমাদের সবগুলো টুলস প্রয়োজন। সো আমরা দেবো কি অ্যাডভান্স দিলে আমাদের টুলসগুলো অনেক বেড়ে গেছে। এখন এখানে হ্যান্ড টুল দেওয়া আছে, এখানে ক্লিক করলে যে কথা, এখানে ক্লিক করলে হ্যান্ড টুলটা পার্মানেন্ট, তখন অন্য টুলে আপনাকে মুভ করতে হবে। আর আপনি অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি স্পেস বাটন চাপ দেন, আমার সিলেক্ট করা কোনটা ওই টুলটাই, কিন্তু এখন কাজ করতেছে কে, হ্যান্ড টুল। এটা হচ্ছে হ্যান্ড টুলের শর্টকাট। হ্যান্ড টুলের কি শর্টকাট, মানে একদম শর্টকাটে ব্যবহার করার জন্য হ্যান্ড টুল। আর হ্যান্ড টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে হেজ দিলে কি হচ্ছে, হ্যান্ড টুলে চলে যাচ্ছে। যে কোনো টুলসের শর্টকাট কিভাবে পাবেন, ওই টুলের উপরে কার্সরটা নেন, টুলের নাম পাচ্ছেন হ্যান্ড টুল, ব্র্যাকেটে কি দেওয়া আছে, তার শর্টকাটটা দেওয়া আছে। বুঝতে পারছেন? তাহলে যে কোনো টুলসের নাম কিভাবে জানবেন, টুলের উপরে কার্সরটা নিয়ে বসে রাখবেন, কিছুক্ষণ পরে তার নাম এবং শর্টকাটটা ব্র্যাকেটে চলে আসবে। বুঝতে পারছেন? মাথায় থাকবে তো, এটা মাথায় থাকবে। সো যে কোনো টুলস ব্যবহার করার সময় কার্সরটা একবার নেবেন, নামটা পড়বেন, শর্টকাটটা দেখবেন, তারপর আপনি কাজ করবেন। কতক্ষণ পর্যন্ত করবেন, যতদিন পর্যন্ত এটা আপনার মুখস্থ হবে না ততদিন পর্যন্ত এই কাজটা করবেন। আদারওয়াইজ আপনার টুলসের নামগুলো মুখস্থ হবে না। ঠিক আছে? টুলসের নাম মুখস্থ করার জন্য ওই যে ইংরেজি শব্দার্থ যেভাবে মুখস্থ করছেন ওভাবে করার দরকার নাই। কিভাবে করবেন, যখন টুলসটা ব্যবহার করবেন কার্সরটা নেবেন, একটু ধরে রাখবেন, ধরে রাখলে কি আসবে, নাম এবং শর্টকাট চলে আসবে, দেন ওখান থেকে আপনি এটা মুখস্থ করে নেন। এই সমস্যা বুঝতে পারছেন? বাড়ি মারছে একটা। ওকে, এরপরে আমরা এখান থেকে আরো কিছু প্যানেল নিয়ে আসি। যেমন ধরেন উইন্ডোতে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আছে, নাম কি কন্ট্রোল। এই প্যানেলটা এখন দেখা যাচ্ছে না, কারণ এখানে সিলেক্ট করা নাই। যখন আমরা এটাতে ক্লিক করব তখন উপরে আরেকটা প্যানেল চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। তাহলে এটা কি কন্ট্রোল প্যানেল। এরপর ডান পাশে আমাদের বেশ কিছু প্যানেল দেখা যাচ্ছে, যেমন একটা আছে কি প্রপার্টিজ। আমি উইন্ডোতে ক্লিক করলে এখন এই যে দেখেন প্রপার্টিজটা সিলেক্ট করা আছে, যার কারণে এটা ওপেন করা আছে। বুঝতে পারছেন? সো আমরা এখান থেকে আরো অনেকগুলো প্যানেলের লিস্ট দেখতেছি, যেগুলো দরকার সেগুলো আমরা নিয়ে আসবো, আর যেগুলো দরকার নেই সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। ফর এক্সাম্পল এখানে অলরেডি আছে তিনটা, প্রপার্টিজ প্যানেল, লেয়ার প্যানেল, আর একটা আছে কি লাইব্রেরি। এই লাইব্রেরিজ প্যানেলটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। এটা কাদের লাগে, যারা অরিজিনাল ভার্সন ইউজ করে, মানে পারচেজ করা ভার্সন ইউজ করে, তারা ক্রিয়েটিভ ক্লাউড ইউজ করে, তাদের জন্য এটা লাগে বা তারা এটা ব্যবহার করে। আমরা যেহেতু ক্রিয়েটিভ ক্লাউড ইউজ করতেছি না, সো এটা আমাদের কোনো কাজেই আসবে না। এই কারণে আমরা লাইব্রেরিটা এখান থেকে বের করে নেব। কিভাবে, ক্লিক করে ধরে টান দিয়ে বের করে নিয়ে আসবে, কান ধরে বের করে নিয়ে আসবেন। এরপরে একে বলবেন যে তুমি ভাগো, চলে গেল। এখানে প্রত্যেকটা প্যানেলকে আপনি সেপারেট করতে পারবেন, প্রত্যেকটা প্যানেলকে কি করতে পারবেন, সেপারেট করতে পারবেন। আবার প্রপার্টিজে গেলে এখন প্রপার্টিজটা দেখাবে, লেয়ারে গেলে লেয়ারগুলো দেখাবে। সো আমাদের প্রপার্টিজ দরকার, এই জন্য প্রপার্টিজটা নিয়ে আসলাম। আরো প্যানেল দরকার কি কি, উইন্ডোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাকশন, এটা আমাদের লাগবে না, এটা আমরা রাখবো না। অ্যালাইন, এটা আমাদের লাগবে। আমরা অ্যালাইনে যদি ক্লিক করি এর সাথে আরো দুইটা প্যানেল চলে আসবে। কোথায়, এটা এখান থেকে এই যে লুকাই গেছে, খুঁজে দেখবেন কোথায় আছে। ঠিক আছে? যদি সামনাসামনি চলে না আসে, আশেপাশে কোথাও না কোথাও লুকাই আছে, ওটা টেনে বের করে নিয়ে আসবেন। এখানে কয়টা আছে, তিনটা প্যানেল, অ্যালাইন, পাথফাইন্ডার, আর একটা আছে কি ট্রান্সফর্ম। তো এখান থেকে আমাদের ট্রান্সফর্মটা লাগবে না, আমরা ট্রান্সফর্মটা মাইনাস করে দেব। আমাদের লাগবে অ্যালাইন এবং পাথফাইন্ডার। তো এগুলোকে আপনি যে কোনো জায়গায় বসায় রাখতে পারবেন ইচ্ছা মতে। উইন্ডো, তারপর এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেলটা লাগবে, আমরা অ্যাপিয়ারেন্সটা ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্সটা চলে আসলো। উইন্ডোতে গেলাম, এখান থেকে আর্টবোর্ডটা আমাদের লাগবে না। অ্যাসেট এক্সপোর্টটা ভবিষ্যতে এক সময় লাগবে, আমরা এখনও নিয়ে রাখতে পারি, পরবর্তীতেও আনতে পারি, আজকে আমরা নিলাম না, জায়গা আমাদের কম। তারপরে অ্যাট্রিবিউট লাগবে না, ব্রাশ লাগবে। আমরা ব্রাশে ক্লিক করলাম, ব্রাশের সাথে আরো তিনটা চলে আসছে, মানে আরো দুইটা। ব্রাশটাকে আমি আলাদা করলাম, ক্লিক করে সসটাকে আলাদা করলাম, সিম্বলটাকেও আলাদা করলাম, এগুলো সবগুলোই আমাদের লাগবে। উইন্ডো থেকে যাই আমরা এখান থেকে কালারটা বের করে নিয়ে আসতে পারি, কালারে ক্লিক করলে দুইটা আসতেছে, কালারটাও লাগবে, কালার গাইডটাও লাগবে। তারপরে আসেন আমরা এখান থেকে কালার থিম আপাতত আমাদের লাগবে না, ডকুমেন্ট ইনফো লাগবে না, ফ্ল্যাটেনার প্রিভিউ এটা প্রয়োজন নয়, গ্রেডিয়েন্ট লাগবে। সো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আসলাম, কোথায় গেল, এই যে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আরেকটার সাথে বের করে নিয়ে আসতে হবে। উইন্ডো থেকে যে গ্রাফিক স্টাইল এটা আমাদের লাগবে, আমরা এটা বের করে নিয়ে আসলাম, এটার সাথে অ্যাপিয়ারেন্স যোগ হয়ে গেছে, সো আমি বের করে নিয়ে রাখলাম। উইন্ডো, ইমেজ ট্রেস লাগবে না, লেয়ার অলরেডি নেওয়া আছে এখানে,
লাইব্রেরি আমরা তো মাইনাসই করে দিলাম, লিঙ্কটাও আমাদের লাগবে না, ম্যাজিক ওয়ান লাগবে না, নেভিগেটর লাগবে না, প্যাটার্ন অপশন এটাও আমাদের লাগবে না, সেপারেশন প্রিভিউ দরকার নাই, স্ট্রোক লাগবে, সো আমরা স্ট্রোকটা নিয়ে আসলাম, স্ট্রোকের সাথে ট্রান্সপারেন্সি চলে আসছে, এটাও লাগবে, সো স্ট্রোকও লাগবে, ওটাও লাগবে, আমরা দুইটাই নিয়ে আসলাম। উইন্ডো থেকে যাইয়া আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে অ্যারোতে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে, ট্রান্সফর্ম লাগবে না, টাইপ থেকে আমাদের আরও দুইটা লাগবে, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে প্যারাগ্রাফ। ক্যারেক্টার লাগবে, প্যারাগ্রাফ লাগবে, ওপেন টাইপ এটা লাগবে না, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। উইন্ডো থেকে আমাদের আর লাগবে কিনা, আর কিছুই আমাদের এখানে প্রয়োজন নাই। এখন চিন্তা করেন আমি প্যানেলগুলো যদি এভাবে রাখি আমি কাজ করব কোথায়, তাই না? তো এই জন্য আমরা প্যানেলগুলো এভাবে রাখবো না, আমরা প্যানেলগুলোকে সুন্দর করে সাজায় রাখবো যাতে করে আমার যখন যেটা দরকার পড়ে তখন সেটা ব্যবহার করতে পারি। কিভাবে? যেহেতু এগুলোকে আমরা এদিক সেদিক ভাসমান রাখতে পারি, কারণ এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। কি বলা যায়? কে বলবে ফ্লোটিং প্যানেল, কে বলবো অপশন প্যানেল, কে বলবো উইন্ডো প্যানেল, এক একজন এক এক ধরনের নাম বলে, বুঝতে পারছেন? সো আপনি জাস্ট প্যানেল বললেই হলো যে অ্যাপিয়ারেন্স প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল, অথবা কালার প্যানেল, গ্রেডিয়েন্ট প্যানেল, এভাবে নাম বলতে পারেন। এগুলোকে সাজায় রাখার জন্য আমরা এগুলোকে বিভিন্ন জায়গায় ডকিং করতে পারি। কি করতে পারি? ডকিং। ডকিং মানে কি? অর্থ কি? ডকিং অর্থ কি জানেন? ডকিং অর্থ আপনারা জানার কথা না, কারণ আপনারা পার্কিং করার মতো, এটা ভিড়ানো, বাংলা অর্থ বলে কি ভিড়ানো। যেমন ধরেন ওই যে লঞ্চ, শিপ, এগুলো ডক করে, ডকিং করে মানে কি ভিড়ায় এক জায়গায় নিয়ে, মানে এটাকে পার্কিং করলো। তো আমরা ডকিং করবো এটাকে কিভাবে করতে হবে? আমি জাস্ট প্যানেলটা ধরবো, ক্লিক করে ধরেন, আমি এখানে যদি ক্লিক করে খেয়াল করেন একটা ব্লু সাইন আসছে না? ব্লু সাইন মানে এটা এই লম্বা এরিয়া জুড়ে বসে যাবে। যখন আমি এখানে দেবো তখন ওই তিনটার সাথে একটা গ্রুপ আকারে বসে যাবে। আবার যদি এরকম লম্বা সাইন আসে তাহলে ওইটার উপরে বসে যাবে। জাস্ট আপনি বিভিন্ন জায়গায় এভাবে ব্লু সাইন আসলে ছেড়ে দিয়ে দেখেন কোনটা কিভাবে হয়, নিজে বুঝে যাবেন, বুঝতে পারছেন? সো আমি এখানে আইনা বসাই দিলাম। এখন এরকমটা অনেক বড় হয়ে গেছে, যদি পাশের টাইনা বসাই এখানে তাও তো আমার জায়গা দখল করে নেবে, তাই না? সেগুলোকে এমনভাবে রাখতে হবে যাতে করে আমার বাকি জায়গাটা দখল না করে। আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে, দেখছেন? এখানে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে। এখন নামসহ দেখা যাচ্ছে, আপনি চাইলে আরো ছোট করতে পারবেন। ক্লিক করে ধরে এভাবে টান দিলে শুধু আইকনটা দেখা যাচ্ছে। এই আইকনটা দিয়ে কি ক্যারেক্টার প্যানেল বোঝাচ্ছে। ওই যে বলছি অপশনগুলোর নাম মনে রাখতে হবে, চেহারা মনে রাখতে হবে। তাহলে আপনি আইকনটা দেখলে যদি বুঝেন ক্যারেক্টার প্যানেল, আমার যখন ক্যারেক্টার প্যানেল দরকার পড়বে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্যারেক্টার প্যানেল পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন প্রথমত আপনি কি করবেন, আপনি নাম মুখস্থ থাকবে না, চেহারা মুখস্থ থাকবে না, আস্তে আস্তে মুখস্থ করতে হবে না? তখন খুঁজতে খুঁজতে গেলে অনেক সময় লেগে যাবে। তার চেয়ে এটাকে একটু বড় করে রাখেন যাতে আইকন এবং নামটা একসাথে দেখা যায়, আপনার খুঁজে বের করতে যাতে কি হয়, সহজ হয়, বুঝতে পারছেন? এটাকে আপনি অনেক বড় করতে পারবেন। যদি আপনি পুরো অপশনটা বের করে রাখতে চান অ্যারোতে ক্লিক করেন, পুরোটা একসাথে বের হয়ে যাবে। আবার এখানে রাখলে হবে, মানে সেপারেট থাকবে। এরপর বাকিগুলোকে আমরা সেম ভাবে করব। তো এগুলোকে আলাদা আলাদা কলামে না করে এটার উপরে আমি সেপারেট করে রাখবো। কালার, পাথফাইন্ডার, তারপর ধরেন অ্যাপিয়ারেন্স, তারপর ধরেন ট্রান্সপারেন্সি, তারপর ধরেন গ্রেডিয়েন্ট, কালারের সাথে রাখলাম। এখানে এখন এই দুইটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, দেখেন এখানে ডিভাইডার আছে কিন্তু এখানে কোনো কি নেই, ডিভাইডার নেই। আপনি গ্রুপ করে রাখতে পারেন অথবা গ্রুপ ছাড়াও রাখতে পারেন। আমি প্রেফার করি গ্রুপ ছাড়া রাখা, বুঝতে পারছেন? মানে সেপারেট করে রাখা। প্যারাগ্রাফটা এটা আমাদের ক্যারেক্টারের সাথে রিলেটেড, সো এটার সাথে করে নিলাম। অ্যালাইনটা পাথফাইন্ডারের সাথে, তারপর ধরেন সোয়াচ এটা কালারের সাথে রিলেটেড, তারপর ধরেন গ্রাফিক স্টাইল এটা অ্যাপিয়ারেন্সের সাথে রিলেটেড। সিম্বল আমরা এখানে আলাদা করে রাখতে পারি। স্ট্রোক আমরা কালারের নিচে রাখতে পারি। তারপর কালার গাইড এখানে রাখা যায় অথবা কালারের নিচে রাখা যায়। ব্রাশ আমরা ট্রান্সপারেন্সি, অ্যাপিয়ারেন্স এগুলোর সাথে রাখতে পারি, বুঝতে পারছেন? দেখেন আমার সবগুলো সুন্দর করে ডকিং হয়ে গেল না? এখন তো আমার কাজের জন্য জায়গা আছে, আমার প্যানেলগুলো দেখা যাচ্ছে। যখন যেটা লাগবে তখন সেটাতে ক্লিক করবেন আর ওই প্যানেলের ডিটেলস বের হয়ে আসবে। আবার যখন বাইরে কাজ করবেন তখন ওটা চলে যাবে। এখন অটোমেটিক্যালি যাচ্ছে না, যদি অটোমেটিক্যালি বাদ দিতে হয় তাহলে এখানে অপশনে ক্লিক করেন,
না, এটা হাইড অপশন না, আপনি এখান থেকে করতে হবে, এটাকে অন্য জায়গা থেকে করতে হবে। যেমন ধরেন এটা কোথায় জানি আছে, এই যে আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে আমাকে দিচ্ছি কি অটো শো হাইড। আপনি যদি দিয়ে দেন যে অটো কলাপস আইকন প্যানেলস, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে সিলেক্ট করলে এটা থাকবে, যখন বাইরে ক্লিক করবেন ওটা অটোমেটিক কী হয়ে যাবে, চলে যাবে। বুঝতে পারছেন? সো প্যানেলের উপরে রাইট ক্লিক করে বা ওই আইকনগুলোর উপরে রাইট ক্লিক করে আপনি অপশনগুলো কী করতে পারেন, অন অফ করতে পারবেন। বুঝতে পারছেন? পারা যাবে তো? গুড। আমি এটাকে জুম আউট করে নিলাম, ছোট করে নিলাম। ওকে, এতটুকু পর্যন্ত আমরা এগুলো করতে পারবো কিনা সবাই? প্যানেল সেট করা যাবে। এখন একটা সমস্যা হবে, মাঝে মধ্যে দেখবেন আপনি ভুলে একটা প্যানেল ক্লিক করে ড্র্যাগ করে বাইরে চলে আসছে, এরপরে অনেকগুলো ভুলে আপনি ক্রস করে দিলেন, এরপর খুঁজে পাচ্ছেন না প্যানেলটা কোথায় গেছে, অথবা আগের সেট আপে নাই, এলোমেলো হয়ে গেছে, তাহলে একটা প্রবলেম। সেক্ষেত্রে আপনি প্যানেল সেট আপটাকে কী করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। প্যানেল সেট আপ কীভাবে সেভ করবেন, এই যে উপরে একটা এসেনশিয়াল লেখা আছে না, এখান থেকে ক্লিক করলে এখানে আমার প্যানেলের লিস্টগুলো দেখাচ্ছে। এখানে অনেক বড় লিস্ট আছে, আপনার ক্ষেত্রে এত বড় লিস্ট থাকবে না, কারণ এখানে অলরেডি আমরা অনেকগুলো লিস্ট তৈরি করে রাখছি। ঠিক আছে? সেম অপশনটা আপনি পাবেন উইন্ডোতে, এখানে আছে কি ওয়ার্ক স্পেস। এই যে ওয়ার্ক স্পেসে যা আছে এখানেও এক্স্যাক্টলি তাই আছে। সো এটা মানে কি ওয়ার্ক স্পেস, মানে আমার ওয়ার্ক স্পেসটা, কাজের যে জায়গাটা, কাজের যে ইন্টারফেসটা এটা কেমন হবে সেটা নির্ধারণ করবে কে, ওয়ার্ক স্পেস। আমার এই স্পেসটা যদি আমি সেভ করে রাখতে চাই, এই ওয়ার্ক স্পেসে যাব, তারপর এখানে দেবো কি নিউ ওয়ার্ক স্পেস, এরপর আপনি আপনার নামে একটা নাম দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, তাহলে আমার এই ওয়ার্ক স্পেসটা এই নামে সেভ হয়ে গেল। এখন খেয়াল করেন, যে কোনো সময় আপনার যদি অনেকগুলো প্যানেল আপনি বের করে নিলেন, ক্রস করে দিলেন, ডিলিট করে দিলেন, এলোমেলো করে রাখলেন, কোনো সমস্যা নাই, নতুন করে আবার করতে যাওয়ার দরকার নাই। এখানে যাইয়া ওয়ার্ক স্পেসটাকে সিলেক্ট করে নেবেন, যেমন এটা, তারপর আপনি নিচ থেকে যাইয়া বলে দিবেন কি রিসেট ওটা, তাহলে আমি প্রথম যেটা করছি ওটাই আমার আবার চলে আসবে। বুঝতে পারছেন? এতটুকু কাজ সবাই আমরা করতে পারবো? ইনশাল্লাহ করতে পারবো। এটা হচ্ছে আজকে আপনাদের প্রথম কাজ। বাসায় যায় ইলাস্ট্রেটর ওপেন করবেন, ওয়ার্ক স্পেসটা সেট আপ করবেন। মনে থাকবে সবার? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। নো কনফিউশন। ডকুমেন্ট তৈরি করতে আমাদের 1 ঘন্টা শেষ। হ্যাঁ, বুঝি নাই? শীত করে? চব্বিশ দিয়ে দিচ্ছে, আর 2 ডিগ্রি কমাই দিলাম। আচ্ছা, একটা বন্ধ করে দেয়, আপনাদের বেশি ঠান্ডা লাগে যেতে, এটা বন্ধ করে দেয়, করে থাকুক, গরম লাগলে আবার চালু করে দেবো না। না, আপনারা টের পাবেন না, ওনাদের কিন্তু পুরো বাতাসটা ওনাদের গায়ে যাচ্ছে। ওকে, কোনো কনফিউশন আছে? নাই। এবার আপনি হোমওয়ার্কগুলো করার ক্ষেত্রে চাইলে ইমেজ কপি করে নিয়ে এসে ওটাকে হুবহু বানাইতে পারেন, অথবা চাইলে নিজে নিজের মতো করে বানাইতে পারেন। তবে আমরা আজকে ব্যবহার করব শুধুমাত্র শেপ টুল। কি টুল? শেপ টুল। আমরা আজকে জাস্ট 3টা টুল নিয়ে কাজ করব। 1, 2, 3। কয়টা টুল? 3টা। একটা নাম হচ্ছে সিলেকশন টুল। লিখে নেন কি কি টুল নিয়ে আমরা কাজ করতেছি। একটা নাম হচ্ছে সিলেকশন টুল, একটা নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা নাম হচ্ছে শেপ টুলস। শেপের মধ্যে অনেকগুলো টুল আছে, শেপ টুলস লিখে রাখেন। সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা কি শেপ টুলস। সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা কি শেপ টুলস। জি, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা কি
শেপ টুল মনে থাকবে? আচ্ছা, এবার আসেন আমরা কি করতে পারি। প্রথমত আমরা শেপ টুলে আসি একটু। শেপ টুল যেহেতু ভেক্টর গ্রাফিক্স কি দিয়ে তৈরি হয় বলছিলাম? ভাই ভাঙে আমার মাথা ভাঙেন না। না এটা হচ্ছে যে ওই যে ওই রুমে ইয়েটা নষ্ট হয়েছে তো রেডি করতেছে। আচ্ছা, এখানে কয়টা টুল আছে? 6টা টুল। কয়টা টুল? 6টা টুল। নামগুলো মুখস্থ রাখতে হবে। একটা নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল শব্দের অর্থ কি? আয়তক্ষেত্র। রেক্টেঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। সো আমরা রেক্টেঙ্গেল টুল নেব। এটা দিয়ে কি করা যায়? এরকম চতুর্ভুজ আকৃতির শেপ তৈরি করা যায়। লম্বা, ডানে বামে লম্বা অথবা উপরে নিচে লম্বা আপনি শেপ তৈরি করতে পারবেন। অথবা যদি আপনি শিফট ধরেন তাহলে এটা হবে স্কয়ার। বুঝতে পারছেন? শেপটা তৈরি করার সময় যদি শিফট ধরেন তাহলে সেটা কি হবে? স্কয়ার। আর নর্মালি এটা তৈরি হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একই জিনিসটা দেখে আসছি। রেক্টেঙ্গেল শেপ তৈরি করছিলাম না? ওখানেও শিফট দিলে কি হইতো? স্কয়ার হইতো। সো এখানে আমরা এটা তৈরি করতে পারি। ফর এক্সাম্পল ধরেন আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এই রেক্টেঙ্গেল শেপের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আপনি যদি বাইরে ক্লিক করেন উপরে সিলেকশন টুলটা দিয়ে নর্মালি যে কোনো অবজেক্টকে নাড়াচাড়া, যে কোনো অবজেক্টকে কি নাড়াচাড়া বা যে কোনো অবজেক্টকে নর্মাল সিলেকশন করার জন্য আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে সিলেকশন টুল। যে কোনো অবজেক্টকে, সিঙ্গেল অবজেক্ট হোক অথবা মাল্টিপল অবজেক্ট হোক, সিঙ্গেল অথবা মাল্টিপল অবজেক্টকে যদি নাড়াচাড়া করার ক্ষেত্রে বা তাকে শুধুমাত্র সিলেকশন করার ক্ষেত্রে যে টুলটা ব্যবহার করি তার জন্য কোন কি টুল? সিলেকশন টুল কাজ করে। সিলেকশন টুল দিয়ে আরো কয়েকটা কাজ করা যায়। কি কি কাজ করা যায়? সিলেকশন টুল দিয়ে কোন একটা অবজেক্টকে বড় ছোট করা যায়। কি করা যায়? বড় ছোট। যে কর্নার ধরে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। আবার এটাকে আপনি চাইলে রোটেটও করতে পারবেন। কি করতে পারবেন? রোটেট করা, ঘুরাতে পারবেন। বড় ছোট করা যায়, রোটেটও করা যায়। তাহলে সিলেকশন টুলের কয়টা কাজ পাওয়া গেল? কোন একটা অবজেক্টকে সিলেক্ট করা একটা কাজ, কোন একটা অবজেক্টকে মুভ করা দুইটা কাজ, কোন একটা অবজেক্টকে বড় ছোট করা তিনটা কাজ, কোন একটা অবজেক্টকে রোটেট করা কয়টা কাজ হলো? 4টা কাজ। সিলেকশন টুল দিয়ে এই 4টা কাজ করা যায়। এক বা একাধিক অবজেক্ট, একটা অবজেক্টও হইতে পারে, একাধিক অবজেক্টও হইতে পারে, বা যে কোনো একটা গ্রুপকেও হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে সিলেকশন টুলের কয়টা কাজ পাইলাম আমরা? 4টা কাজ। কি কি? সিলেক্ট করা, মুভ করা, রোটেট করা, আর এটা কি? বড় ছোট করা। ক্লিয়ার? গুড। এই অবজেক্টটা হচ্ছে একটা শেপ। যে কোনো একটা শেপের দুইটা জিনিস থাকে। একটা শেপে কি থাকবে? দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে কি? ফিল আর একটা স্ট্রোক। ফিল মানে কি? যে শেপটা তৈরি করলেন শেপের ভেতরের যে কালার, ভেতরে যে এরিয়াটা, সেই এরিয়াটা ফিল। আর যেটা বর্ডার সেটা কি? স্ট্রোক। ক্লিয়ার? তাহলে একটা শেপের কয়টা জিনিস থাকবে? দুইটা। একটা কি? ফিল, একটা স্ট্রোক। এবার ফিলের ক্ষেত্রে আপনি একটা কালার দিতে পারবেন, স্ট্রোকের ক্ষেত্রে আরেকটা কালার দিতে পারবেন। কোন একটা শেপের ফিল কালার কি, স্ট্রোক কালার কি, এটা কিভাবে নির্ধারণ করতে হয় বা কিভাবে চেঞ্জ করা যায়? আমি যখন শেপটা সিলেক্ট করলাম তখন এখানে দুটো জিনিস আছে। এখানে এটা হচ্ছে ফিলকে নির্ধারণ করে উপরে, আর নিচে যেটা আছে সেটা কি? স্ট্রোককে নির্ধারণ করে। এখানে দেখেন আমি যখন স্ট্রোকের উপর ক্লিক করতেছি তখন স্ট্রোকটা সামনে চলে আসলো, যখন ফিলে ক্লিক করতেছি তখন ফিলটা সামনে চলে আসলো। বুঝতে পারছেন? সো বেসিক্যালি আমি যখন ফিলে ক্লিক করতেছি ফিলটা সিলেক্ট হয়েছে, আবার যখন স্ট্রোকে ক্লিক করতেছি তখন স্ট্রোকটা সিলেক্ট হয়েছে। স্যার সিলেক্ট করার কাজটা কি? যখন আপনি ফিল সিলেক্ট করবেন তখন আপনি ফিলটাকে পরিবর্তন করতে পারবেন। কোথা থেকে? যদি আপনি এই যে দেখেন আমি যখন ফিল সিলেক্ট করলাম এখান থেকে কালারটা অটোমেটিক বের হয়ে আসছে। এখান থেকে যদি আমি পরিবর্তন করি কোনো কালার তাহলে দেখেন ফিলের কালারটা পরিবর্তন হচ্ছে। খেয়াল করছেন? সো যখন ফিল সিলেক্টেড তখন কালার থেকে আপনি ফিলের কালার চেঞ্জ করতে পারতেছেন। অথবা কালার গাইড থেকে আপনি কোনো কালার সিলেক্ট করলে সেটা কার চেঞ্জ করবে? ফিলের। কেন? কারণ ফিলটা সিলেক্টেড। বুঝতে পারছেন? অথবা সোর্স থেকে যদি আপনি কোনো কালার সিলেক্ট করেন তখন আপনার ফিলের কালার চেঞ্জ হবে। কেন? ফিলটা সিলেক্টেড। সো এখান থেকে আমার যেটা সিলেক্ট থাকবে তার কালারটাই চেঞ্জ হবে। যখন আপনি স্ট্রোকের কালার সিলেক্ট করবেন তখন যদি কোনো পরিবর্তন করেন কার কালার চেঞ্জ হচ্ছে? স্ট্রোকের কালার চেঞ্জ হচ্ছে। বোঝা যাচ্ছে না কেন? কারণ স্ট্রোকটা অনেক চিকন। যদি এটাকে মোটা করেন, এই যেখানে মোটা চিকন করা যাবে এটা থেকে, তখন বোঝা যাচ্ছে যে স্ট্রোকটা কতটুকু।
আবার একই জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে করে আপনি ফিলের কালার চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে সোয়াচ দেখাবে। আবার এখান থেকে আপনি স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবেন, তাও কি দেখাবে? সোয়াচে দেখাবে। এখানে ক্লিক করলে আমার এই প্যানেলটা দেখাচ্ছে, ওখানে ক্লিক করলেও এই প্যানেলটা দেখাচ্ছে। এটাকে বড় ছোট করা যায় সবগুলো প্যানেলকে, এই যে নিচে ক্লিক করে ধরে এটাকে বড় ছোট করতে পারবেন। ক্লিয়ার সবাই? গুড। তাহলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো? পারবো। যদি আপনি চান যে স্যার আমার স্ট্রোকের কালারটাকে আমি ফিলে নেব, ফিলের কালারটাকে আমি স্ট্রোকে নেব, তাহলে এখানে এই যে ডাবল হেডের যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে ফিলের কালারটা স্ট্রোকে, স্ট্রোকের কালারটা ফিলে চলে আসবে। একটা শর্টকাট আছে এটার জন্য, শিফট এক্স। কি দিবেন? শিফট এক্স। শিফট এক্স দিলে ফিলেরটা স্ট্রোকে, স্ট্রোকেরটা ফিলে আসবে। আর আপনি যদি মনে করেন এখন কি সিলেক্ট করা আছে? স্ট্রোক। আমার কার্সরটা কোথায়? এখানে দেখছেন? কিন্তু আমি যদি একটা বাটন প্রেস করলাম, এখন কি সিলেক্টেড? ফিল সিলেক্টেড। যদি আপনি এক্স প্রেস করেন, জাস্ট এক্স, শুধু এক্স দিলে একবার ফিল সিলেক্ট হবে, আরেকবার স্ট্রোক সিলেক্ট হবে। আর শিফট এক্স দিলে ফিলের কালার স্ট্রোকে যাবে, স্ট্রোকের কালার ফিলে আসবে, এক্সচেঞ্জ হবে। শিফট এক্স মানে কি? কালার এক্সচেঞ্জ করবে, আর এক্স দিলে সিলেকশন চেঞ্জ হবে। বুঝতে পারছেন? আর নিচে বাম কর্নারে এই কার্সরটাতে, এই আইকনটাতে যদি ক্লিক করেন, তাহলে কালারটা হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডিফল্ট কালার। ডিফল্ট মানে কি? ফিলটা হোয়াইট, স্ট্রোকটা ব্ল্যাক। ক্লিয়ার? ডিফল্ট কালার কিভাবে যেতে হয়? ডি প্রেস করতে হবে। কি করতে হবে? ডি প্রেস করতে হবে। পাওয়া যাবে এগুলো? ওকে। তো ধরেন আমরা এখানে স্ট্রোকের কালারটাকে কোনো কালার দিতে যাচ্ছি না, স্ট্রোক আমরা কি যাচ্ছি না, কোনো কালার দিতে যাচ্ছি না। তাহলে আপনি স্ট্রোকটা সিলেক্ট করেন, আর এখান থেকে সিলেক্ট করেন নো কালার। এই যে এটা হচ্ছে নান, মানে যেটা ওই যে রেড সাইন দেওয়া আছে, ক্লিক করলে নো কালার। দেখেন আমার এখন স্ট্রোকে কোনো কালার নাই। ঠিক আছে? আচ্ছা, আবার আমি ফিলে ক্লিক করে যদি আমি ভিন্ন একটা কালার করতে চাই, ফর এক্সাম্পল ধরেন আমি ব্লু কালার করতে যাচ্ছি, এখানে স্লাইডারগুলো চেঞ্জ করেন। এখানে দুই রকমের স্লাইডার পাওয়া যায়, দুই রকম নাম, অনেক রকমের স্লাইডার পাওয়া যায়। একটা হচ্ছে RGB। যদি আপনি এখানে অপশনে ক্লিক করেন তাহলে পাচ্ছেন গ্রে স্কেল। গ্রে স্কেল মানে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে। যদি আপনি HSB দেন তাহলে আরেক সিস্টেমে দেখাবে, যদি আপনি CMYK দেন তাহলে আরেক সিস্টেমে দেখাবে। সো যে কোনো সিস্টেমে আপনি কালার তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? জাস্ট আপনি কোনটাতে কিভাবে কালার তৈরি করতে হয় নিজে প্র্যাকটিস করে দেখেন, কোনটা স্লাইডার কোন দিকে নিলে কালারের পরিবর্তনটা কি হয়, এটা আপনাকে অবজার্ভ করে শিখতে হবে। আমি মুখস্থ বলে দিলে আপনি মাথায় থাকবে না। বুঝতে পারছেন? এটা আপনাকে করে করে মুখস্থ করে ফেলতে হবে, মনে থাকবে। ওকে, ধরেন আমি ব্লু করতে যাচ্ছি, সো আমি এটাকে ব্লু এর দিকে নিয়ে যাই, ব্লু করে ফেললাম। ওকে, বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম। এই যে একটা শেপ দেখতেছি, একটা কালার, এই শেপটা একটা ভেক্টর। কিভাবে ভেক্টর? কারণ ভেক্টর তৈরি হয় কি দিয়ে? সরি, শেপ তৈরি হয় কি দিয়ে? ভেক্টর দিয়ে। আর ভেক্টর মানে কি? পাথ দিয়ে তৈরি যে গ্রাফিক্স, সেটা কি ভেক্টর। পাথটা কোথায়? এখানে পাথটাকে আমরা দেখতেছি না। পাথটা কোথায়? যখন আমরা Ctrl+Y দেব তখন আমাকে শুধুমাত্র পাথ দেখাবে। Ctrl+Y দিলে কি দেখাবে? শুধু পাথ দেখাবে। বলবো স্যার এটা তো পাথ না। হ্যাঁ, এটা পাথ না, এটা দেখাচ্ছে আর্টবোর্ডের এরিয়াটা দেখাচ্ছে, কিন্তু এটা কি আমার পাথ। দেখেন মাঝখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমি ক্লিক করে ড্র্যাগ করলে কাজ হচ্ছে। ক্লিক করে ড্র্যাগ করলে সে পাথটা সিলেক্ট করে ফেলতেছে। এখন যা দেখাচ্ছে এটা কি? পাথ। পাথ তৈরি হয় অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। কি দিয়ে তৈরি হয়? অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। আমি যখন সিলেকশন টুল দিয়ে কোন একটা অবজেক্টকে সিলেক্ট করব তখন পুরো পাথটা সিলেক্ট হবে, মানে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। আর যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নেব তখন ওই পাথের ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি কাজ করতে পারবো। এখন আমার শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্টেড, সবগুলো না। কয়টা সিলেক্টেড? একটা অ্যাঙ্কর পয়েন্ট। আমি এখন মুভ করলে শুধু একটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করতে পারবো, সম্পূর্ণ পাথকে না। দেখেন আমার বাকি সবগুলো পয়েন্ট ঠিক করা আছে, শুধু এই একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি কি করতে পারতেছি? মুভ করতে পারতেছি। অর্থাৎ যে কোনো শেপের স্পেসিফিক একটা বা একাধিক অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে কি লাগবে? ডাইরেক্ট সিলেকশন টুল লাগবে। বুঝতে পারছেন? ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? পাথকে মডিফাই করা। কাকে মডিফাই করা? পাথকে। পাথ মডিফাই এর মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট, কারণ অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে পাথ তৈরি হয়। ঠিক আছে? আমি যদি এভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমার এখন কি হচ্ছে? সিলেক্টেড হচ্ছে। সো আমি ক্লিক করে মুভ করলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করবে। আবার আমি যদি জাস্ট একটা পাথকে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমার শুধু একটা পাথ মুভ করবে।
যেহেতু পাথ মুভ করা, সো আমি পাথকেও মুভ করতে পারি, আবার চাইলে অ্যাঙ্কর পয়েন্টকেও মুভ করতে পারি। মানে একটা পাথের নির্দিষ্ট কোনো সেগমেন্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে কি লাগবে? ডাইরেক্ট সিলেকশন টুল লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল কিসের কাজ? এটা গেল আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ এবং সিলেকশন টুলের কাজ। বুঝতে পারছেন? ডাইরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি? ডাইরেক্ট সিলেকশন টুল দেখতে সাদা, দেখেন আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল নেব আমার কার্সরটা কি হয়ে গেল? হোয়াইট। আর সিলেকশন টুল নিলে কার্সরটা কি হচ্ছে? ব্ল্যাক। সো আমি কোন টুলে আছি সেটা কিভাবে বুঝবেন? কার্সরের কালার দেখে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? অনেক সময় অনেকে কি করে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, স্যার আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন মানে সিলেকশন টুল দিয়ে যখন মুভ করতে যাই তখন আমার দুইটা অ্যাঙ্গেল পয়েন্ট চলে যাচ্ছে, পুরো শেপ যাচ্ছে না। কারণ কি? আপনি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট একটা অংশ সিলেক্ট করতেছেন, যার কারণে শুধু একটা অংশ যাচ্ছে, বাকিটা যাচ্ছে না। তাহলে এই প্রবলেমের সলিউশন কিভাবে হবে? আপনি খেয়াল করেন কোন টুল দিয়ে আপনি কাজ করতেছেন। যখনই ভুল হবে আমার কি করা দরকার? অবজেক্ট মুভ করা দরকার। অবজেক্ট মুভ করার জন্য কোন টুল? সিলেকশন টুল। আমার কি হচ্ছে? দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতেছে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কখন মুভ হয়? যখন ডিরেকশন সিলেকশন টুল নিয়ে কাজ করেন। বুঝতে পারছেন? যখন আপনি টুলসের ব্যবহারগুলো ভালো করে জানবেন, যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবেন, আপনার হাই হতাশ করা লাগবে না। এই জন্য টুলসের ব্যবহারগুলো ভালো করে শিখবেন। ক্লিয়ার সবাই? ওকে। সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ শুধু এখানে না, আরো আছে, আরো আছে। এটা গেল ধরেন আমরা রেক্ট্যাঙ্গেল টুল দেখলাম। যদি আমরা যাই নিচে একটা কি আছে? রাউন্ডের রেক্ট্যাঙ্গেল। এটা দিয়ে কি করবে? আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবো যার কর্নার গুলো কি রাউন্ড করা। এটা তো ভারী ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, কিছু করার নাই, আমরা তার ওদেরকে বন্ধ করতে পারবো না, কারণ তারা তাদের ফ্লোরে কাজ করতেছে, আমাদের এখানে না, ওদের ফ্লোরে কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে রাউন্ডেড গুলো আপনার কাছে প্রশ্ন জাগতে পারে, স্যার আমার যে গোল যে অংশটা, আমি গোলটাকে কমাইতে বাড়ানো কমানো পারবো? হ্যাঁ, পারা যাবে। কিভাবে করবেন? আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় থাকবো, মানে আমি এখন কার্সর ছেড়ে দেয় নাই, মানে ক্লিকটা ছেড়ে দেয় না, ততক্ষণ পর্যন্ত এটাকে চেঞ্জ করা যায়। কি কি চেঞ্জ করা যাবে? নাম্বার 1, আপনি যে তৈরি করছেন এটার পজিশন চেঞ্জ করতে পারবেন, এদিক থেকে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন। কিভাবে করতে হবে? স্পেস বার। স্পেস বার দিলে কি করা যায়? এটাকে মুভ করা যায় হ্যান্ড টুলের মতো। বুঝতে পারছেন? আমি বলবো স্যার আমি শেপ তৈরি করলাম, কালার করে গেল। যেহেতু আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে আসছি, তখন শুধুমাত্র কি দেখা যাচ্ছে? পাথ দেখা যাচ্ছে। আমাকে প্রিভিউ মোডে যাইতে হবে। প্রিভিউ মোডে কিভাবে যেতে হয়? আবার কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিলে একবার যাবে আউটলাইন মোডে, আবার আসবে প্রিভিউ মোডে। বুঝতে পারছেন? কন্ট্রোল ওয়াই দিলে তার মোডগুলো কি হবে? চেঞ্জ হবে। আর যতক্ষণ পর্যন্ত আমি কার্সরটা ছাড়তেছি না ততক্ষণ পর্যন্ত এটা মানে অন দা ওয়ে, মানে প্রসেসিং এ আছে। আর এই প্রসেসিং এ থাকা অবস্থায় আমি তার রাউন্ডনেসটা পরিবর্তন করতে পারবো। কিভাবে? কিবোর্ডের আপ ডাউন অ্যারো, আপ অ্যারো দিলে রাউন্ডনেসটা বাড়বে, আর ডাউন অ্যারো দিলে রাউন্ডনেসটা কমবে। কমতেছে? দেখছেন রাউন্ডনেসটা কমছে না? কমছে। তাহলে আমি আপ ডাউন অ্যারো দিয়ে কি করতে পারি? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের রাউন্ডনেস বাড়াইতে পারি, আবার কমাইতে পারি। কি দিয়ে করতে হবে? আপ ডাউন অ্যারো দিয়ে। কখন? সিলেকশন থাকা অবস্থায় না, তৈরি করা অবস্থায়, মানে পুরোপুরি আমি এখনো তৈরি করি নাই, অন দা প্রসেস, প্রসেসিং এর চলা অবস্থায় আমি এই কাজটা করতে পারবো। আপনি তৈরি করার পরে যখন সারাদিন যদি আপ ডাউন অ্যারো দেন, এটা কি হবে না? রাউন্ডনেস চেঞ্জ হবে না, এখন উপরে নিচে যাবে। এখন যদি আপ ডাউন অ্যারো দেয় তাহলে কি হবে? উপরে নিচে যাবে। মাথায় থাকবে এটা? গুড। স্যার আমি তৈরি করার পরে কি এটা চেঞ্জ করতে পারবো? তৈরি করার পরেও এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কিভাবে? যখন সিলেকশন টুল থাকবে তখন দেখেন এখানে কতগুলো গোল গোল সাইন দেখা যাচ্ছে, তাই না? এই গোল সাইনগুলো ধরে আপনি এটাকে বাড়াইতে কমাইতে পারবেন। সো বড় ছোট করার জন্য আমার ওখান থেকে করতে হবে এটা কোনো শর্ত না, আপনি পরবর্তীতে যে কোনো টাইমে করতে পারবেন। ইভেন আমরা এটা দিয়ে, এটা কি দিয়ে তৈরি করছিলাম? রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। এটাকে আপনি রাউন্ড করতে পারবেন এই কর্নারগুলো ধরে। এবার আপনার প্রশ্ন আসতে পারে, স্যার আমি কি যে কোনো একটা কর্নারকে করতে পারবো? হ্যাঁ, যে কোনো একটা কর্নারকেও করা যাবে। কিভাবে করবেন? আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি একটা কর্নার সিলেক্ট করি, শুধুমাত্র একটা কর্নারের পরিবর্তন করা যাবে। ক্লিক করে ড্র্যাগ করে দেন, শুধুমাত্র এই কর্নারটাই রাউন্ড হইলো, বাকিগুলো রাউন্ড হবে না। এটা দিয়ে কি করা যায় খেয়াল করেন, এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারি।
খুবই ইজি, একদম সিম্পল একটা কাজ করে দেখাই। এটা একটা জিনিস তৈরি করলাম, তারপর আমি এটাকে একটু কপি করে নেব। একটা শেপকে কি করা যায়? কপি করা যায়। কিভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কন্ট্রোল সি দিলে কি হয়? কপি হবে। কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। সো কন্ট্রোল ভি দিলাম, এটা পেস্ট হলো। পেস্টের জন্য টোটাল 3টা অপশন আছে, সেটা আমরা পরে দেখব। আজকে আমরা শুধু কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দেখলাম। তারপরে এটার কালারটা আমি চেঞ্জ করে দেই। কালারটা চেঞ্জ করে ধরেন করে দিলাম হোয়াইট। ঠিক আছে? তারপরে এটাকে আমি একদম জায়গা মতে বসাই দিলাম এবং ছোট করে নিলাম। আমার ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টের রাউন্ডনেসটাকে 0 করে দিলাম। ঠিক আছে? তারপরে ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টনেস রাউন্ডনেসটাকে আমি 0 করে দিলাম, এটা রাখলাম। আবার সেম জিনিসটাকে আমি আবার কপি পেস্ট করতে পারি। কপি পেস্টের কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে যেমন করা যায়, অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করে আপনি করতে পারবেন। কি করা যায়? অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করেও করা যায়। আমি এখানে নিয়ে আসলাম এটাকে। এটার কালারটাকে আমি চেঞ্জ করে এটা করে নিতে পারি। যদি এই কালারটাকে সরাসরি এটা করতে চাই তাহলে কি লাগবে? আই ড্রপার টুল। কি ইউজ করব? আই ড্রপার টুল। আই ড্রপার টুল এই যে এখানে আছে, ওই যে টিউবের মতো। ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কালার পিক করা। এটার কাজ কি? কালার পিক করা। এটা ক্লিক করলাম। ক্লিক করে এখন আমার এই অবজেক্টটা সিলেক্টেড। যখনই আমি কোনো কালারের উপরে ক্লিক করব, যে কালারের উপরে ক্লিক করব ওই কালারটা এখানে কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে ওই কালারটা দিয়ে এটাকে রিপ্লেস করে নেবে। তারপরে ধরেন আমরা এখান থেকে এটাকে ছোট বড় করে নেই। তাহলে ডুপ্লিকেট করার জন্য বা কপি করার জন্য একটা শর্টকাট পেলাম কি? অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ঠিক আছে? আমরা এটা যদি একদম এক্স্যাক্টলি মিলাতে চাই, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোডে যেতে পারি। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এটার পাথটা মিলছে কিনা। ঠিক আছে? অনেক সময় দেখবেন আপনি নাড়াচাড়া করার সময় আপনি যেখানে চাচ্ছেন সেখানে যায় নাই, হয় বেশি চলে যাচ্ছে অথবা কম যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমরা ভিউতে যাইয়া যদি এখান থেকে একটা অপশন আছে স্ন্যাপ টু পিক্সেল, এই অপশনটা এখন সিলেক্ট করা আছে না, এটার কারণে এটা হয়। যদি এটাকে অফ করে দেন, মানে আবার ক্লিক করেন, তাহলে এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এবার আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় এটাকে বসাইতে পারবেন। বুঝতে পারছেন আমি কি তৈরি করতেছি? কেউ বুঝতেছেন? ফেসবুক আইকন তৈরি করতেছি। গুড। আমি এখান থেকে রাউন্ডনেসটা একটু কমায় দেব। ছোট করে নিলাম। যদি আপনি ছোট বড় করার সময় শিফট ধরেন তাহলে কি হবে? অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে রাখবে। আর যদি শিফট না ধরেন তাহলে অ্যাসপেক্ট রেশিও মেনটেন করবে না। ঠিক আছে? সো আমি অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে রাখতেছি। এখানে যেটা দরকার, এই কর্নারটা আমার আরেকটু বেশি রাউন্ড হওয়া দরকার। ঠিক আছে? এবার খেয়াল করেন, আমার এখানে কিন্তু পুরোটা দরকার নাই, কিছু অংশ বাতিল। তো আমি যেটা করতে পারি, এটাকে আমি ডুপ্লিকেট করে নিতে পারি। এটাকে আমি একদম বসাই দিই এখানে। দেন এটাকে আমি ছোট করে নেই। ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। এই কর্নারটাকে আমি স্ট্রেট করে নেই। এটাকে টেনে উপরের দিকে নিয়ে যাই। এমনকি এফের মাথাটা চলে আসছে না? আর কি দরকার? এখানে কাটা অংশ দরকার। আর একটা রেক্টেঙ্গেল নেন, ক্লিক করে ড্র্যাগ করেন। এটাকে আমরা কি করে দেই? হোয়াইট করে দেই। এবার একটু বড় ছোট আমার যতটুকু লাগে এতটুকু করে নেই। অনেকগুলো শেপ দিয়ে আমি জাস্ট একটা আইকন তৈরি করে নিলাম। যে কোনো ছবি তৈরি করার জন্য আপনাকে এরকম অনেকগুলো শেপ তৈরি করা লাগতে পারে। হ্যাঁ, করা যাবে। ওটা সিলেক্ট করে দেওয়া যাবে। ওটা সিলেক্ট করবেন কোথা থেকে? আমি যখন সিলেক্ট করতেছি দেখেন এখানে প্রপার্টিজ আছে না? প্রপার্টিজ এখানে দেওয়া আছে কি উইডথ এবং হাইট।
সেখানে আপনি উইডথ এবং হাইট যদি মেনশন করে দেন, যে সাইজ দিবেন ওই সাইজ এটা থাকবে। ওটা আপনি আপনার মতো করে করে নিতে পারেন, আমি জাস্ট ডেমনস্ট্রেশন করে নিলাম, ওটা হিসাব নিকাশ আপনি করে নিন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, জাস্ট সিম্পল আমরা রেক্টেঙ্গেল বা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ দিয়ে একটা আইকন তৈরি করে ফেলতে পারছি। ক্লিয়ার? ওকে, এবার আপনি এটাকে যদি একসাথে রাখতে চান, সম্পূর্ণ জিনিসটাকে কি করে নিতে পারেন, গ্রুপ করে নিতে পারেন। কিভাবে? সবগুলো জিনিসকে আমি একসাথে সিলেক্ট করলাম, কিভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করেন, তাহলে সবগুলো জিনিস একসাথে কি হলো, সিলেক্ট হলো। গ্রুপ করার শর্টকাট কি? কন্ট্রোল জি। কন্ট্রোল জি মানে কি? গ্রুপ। এখন আমি একটা মুভ করলে সবগুলো একসাথে মুভ হবে, কারণ এগুলো কি করা আছে, গ্রুপ করা আছে। সেগুলো আমরা পরবর্তীতে শিখবো, ঠিক আছে? আমরা সেগুলো পরবর্তীতে শিখবো। আপাতত আমরা জাস্ট এটাই দেখি যে এটা মাথায় ঢুকায় নেন যে একটা জিনিস তৈরি করার জন্য আপনাকে মাল্টিপল শেপ ব্যবহার করা লাগতে পারে। বুঝতে পারছেন? যদি আপনি এগুলো বুঝেন, সিম্পল জিনিস, তাহলে আপনি যে কোনো জিনিস তৈরি করতে পারবেন। কারণ সকল ডিজাইন আপনি চাইলে একই শেপ দিয়ে পারবেন না, অনেকগুলো শেপ ব্যবহার করতে হবে। সো আপনি যখন কোর থেকে এটা শিখে যাবেন, তখন আপনার জন্য এটা ইজি হবে। বুঝতে পারছেন? পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখান থেকে কি কি শিখলাম? কিভাবে শেপ তৈরি করতে হয়, রেক্টেঙ্গেল কিভাবে তৈরি করতে হয়, রাউন্ডের রেক্টেঙ্গেল কিভাবে তৈরি করতে হয়, আবার রেক্টেঙ্গেলের বিভিন্ন অ্যাঙ্গেলকে কিভাবে পরিবর্তন করতে হয়, মানে রাউন্ডনেস কম বেশি, সেটা আমরা দেখলাম। আবার দেখলাম যে একই শেপের মধ্যে আমি বিভিন্ন কর্নারের মধ্যে বিভিন্ন ধরনের রাউন্ডনেস তৈরি করতে পারি, কোথাও কম, কোথাও বেশি, কোথাও রাউন্ডনেস থাকবে, কোথাও আমরা মাইনাসও করে দিতে পারি। আবার অনেকগুলো শেপ দিয়ে আমরা চাইলে একটা ডিজাইনও বানাতে পারি। পারা যাবে? পারা যাবে। এরপরে আসেন, আমরা যদি আমাদের ওই ডিজাইনটা বানাতে চাই, এটাকে মুভ করে সরাই রাখলাম। এখানে আর কি কি শেপ আছে? এখান থেকে আছে আবার ইলিপস শেপ। ইলিপস শেপ দিয়ে কি করা যায়? গোল যে কোনো ধরনের শেপ তৈরি করা যায়। যদি আপনি বৃত্ত তৈরি করতে চান, তাহলে শিফট ধরতে হবে। বৃত্ত তৈরি করার জন্য কি লাগবে? শিফট। বৃত্ত মানে যেটা চতুর্দিকে সমান থাকবে, ওটা হচ্ছে বৃত্ত। আর নর্মালি আপনি তৈরি করলে আইদার ওভাল অথবা ইলিপস বলা হয় এটাকে। ওভাল অথবা কি ইলিপস বলা হয়। আচ্ছা, এবং বিভিন্ন শেপের কালার পরিবর্তন, কালারের ক্ষেত্রে ফিল কালার এবং স্ট্রোক কালার পরিবর্তন, স্ট্রোকটাকে মোটা চিকন করাটাও আমরা দেখলাম। এরপর এখানে আসেন, আবার আছে কি পলিগন টুল। পলিগন টুল মানে কি? বহুভুজ। পলিগন মানে কি? বহুভুজ। ক্লিক করে ড্র্যাগ করেন, আপনার এখন দেখা যাচ্ছে এটাকে হেক্সাগন তৈরি হচ্ছে, তাই না? শিফট দিলে এটা স্ট্রেট মানে সোজাসুজি তৈরি হবে। আর যদি আপনি নর্মালি তৈরি করেন, যে কোনো অ্যাঙ্গেলে তৈরি হবে। শিফট দিলে কি হবে? সোজাসুজি তৈরি হবে। আর যদি আপনি নর্মালি তৈরি করেন, যে কোনো অ্যাঙ্গেলে হইতে পারে। ঠিক আছে? এখানেও আপনি চাইলে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারেন এবং চাইলে এটাকে রোটেট করে নিতে পারেন। চাইলে এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে ফেলা সম্ভব। এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে ফেলা সম্ভব। কীরকম? কারণ আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট করলাম। মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে সিলেক্ট করতে হয়? একটা সিলেক্ট করার পরে শিফট ধরবেন, আরেকটা সিলেক্ট করবেন, তাহলে দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে। আবার ধরেন আপনি ভুলে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ফেলছেন, এই দুটো আবার এটা, এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন বাদ দিতে হবে, তাহলে কি করবেন? শিফট ধরে সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টকে যদি আবার সিলেক্ট করেন, সেটা ডিসিলেক্ট হবে। মানে শিফট ধরে একটা অবজেক্টকে যদি সিলেক্ট করেন, তাহলে এটা যদি ডিসিলেক্ট করা থাকে এটা সিলেক্ট হবে, আর সিলেক্ট করা থাকলে ডিসিলেক্ট হবে। বুঝতে পারছেন? ওকে, এবার আমি যদি কর্নার ধরে টান দেই, এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট কি হয়ে গেল? রাউন্ডেড হয়ে গেল। কি হয়েছে? এটা কি হয়েছে? একটা শিল্ড, একটা ঢাল তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ধরেন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা যায়। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে ভেতরের দিকে নিয়ে আসি, দেখি কি হয়। তারপর এটাকে যদি রাউন্ড করে দেই, কিছু একটা তো হবে নাকি? স্কুপ নাকি? ওই যে ইয়ে করে না, মানুষ যে মাটি খনন করার জন্য ব্যবহার করে। বুঝতে পারছেন? চিন্তা করেন, আপনি যদি বিভিন্ন শেপের উপরে টুলসগুলো ব্যবহার করা জানেন, কোন শেপকে দিয়ে কি কি বানানো সম্ভব সেটা আপনি করতে পারবেন। নাহলে আপনি এই শেপটা বানাতে গেলে অনেক কষ্ট করবেন। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, স্যার আমি তো হেক্সাগন তৈরি হচ্ছে, আমি যদি পেন্টাগন তৈরি করতে চাই, আমি এখানে ক্লিক করে ধরে ড্র্যাগ করব। এখন কি হেক্সাগন না? যদি আপনি আপ ডাউন অ্যারো দেন, আমার বাহুগুলো বাড়বে বা কমবে?
আমি আপ অ্যারো দিলে বাড়বে, ডাউন অ্যারো দিলে কমবে। ধরেন আমি ডাউন অ্যারো দিলাম, এটা কি হয়ে গেল? পেন্টাগন। এবং এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। ক্লিক করেন, ধরেন কর্নারটা আপনি রাউন্ড করে দেন, দেখি কি হয়। একটা বল টাইপের কিছু একটা হয়ে গেছে নাকি? তারপর ধরেন আপনি এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসেন, উপর দিকে নিয়ে যান, অনেক ধরনের ডিজাইন তৈরি করা সম্ভব, অনেক কিছু বানায় ফেলা যাবে। যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন বা শিখে যাবেন। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন ধরনের শেপ কিভাবে তৈরি করতে। পলিগনের মধ্যে কি করা যায়? পলিগন তৈরি করা অবস্থায় আমরা তার বাহু সংখ্যা বাড়াইতে পারি, আবার বাহু সংখ্যা কমাইতে পারি। ঠিক আছে? কিভাবে বাড়াইতে হবে, কমাইতে হবে? আপ ডাউন অ্যারো। রাউন্ডনেস বাড়ানো কমানোর ক্ষেত্রে আপ ডাউন অ্যারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন এখানে আরেকটা আছে, এর নাম হচ্ছে স্টার টুল। স্টার টুলে কি করা যায়? ক্লিক করে ড্র্যাগ করে এরকম স্টার তৈরি করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে স্টার টুলে 5টা কাটা, আমি যদি 6টা কাটা চাই তাহলে কি করতে হবে? ক্লিক করে ড্র্যাগ করবেন, আপ অ্যারো দিবেন, বাড়বে, ডাউন অ্যারো দিবেন, কমবে। এখন আরেকটা জিনিস প্রয়োজন পড়তে পারে এখানে, কি বলেন তো দেখি? স্যার কাটার সাইজগুলো আমি বড় ছোট করতে পারবো কিনা, তাই না? যদি এরকম নর্মালি বড় ছোট করেন, পুরো স্টারটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে। যদি আপনি কন্ট্রোল ধরে বড় ছোট করেন তাহলে কাঁটাগুলো বড় হবে বা ছোট হবে। বুঝতে পারছেন? আপ ডাউন দিলে কাঁটাগুলো বাড়বে বা কমবে, আর কন্ট্রোল ধরে বড় ছোট করলে কাঁটাগুলো বড় হবে বা ছোট হবে। পারা যাবে? এরপর যদি আপনি এগুলো কর্নারগুলোকে রাউন্ড করতে চান, ডিরেক্ট সিলেকশন টুলে যান, সবগুলো কর্নারের জন্য রাউন্ডনেস পয়েন্ট চলে আসছে, একটা ক্লিক করলে সবগুলো রাউন্ডনেস হয়ে যাচ্ছে। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন আর রাউন্ড করবেন। পারা যাবে না? ইনশাআল্লাহ। তাহলে আমরা এই পরিবর্তনগুলো এখান থেকে করতে পারবো, শেপ তৈরি করতে পারবো, যে কোনোটাই পারবো, যে কোনোটার রাউন্ডনেস পরিবর্তন করতে পারবো, বড় ছোট, কালার চেঞ্জ সবই পারা যাবে। এরপরে আসেন, যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমরা ওই যে মিকি মাউসের ছবিটা নিয়ে আসছি সেটাও আমরা বানাইতে পারবো। পেস্ট করে নিয়ে আসলাম এখান থেকে, এটাকে আমি একটু যাতে নাড়াচাড়া না করে লক করে রেখে দেই। লক করে কিভাবে? Ctrl+2। কি করতে হবে? Ctrl+2 দেখায় দেয় এডিট, সরি অবজেক্ট, অবজেক্ট থেকে যে এখানে কি আছে? লক। লক থেকে যদি সিলেক্ট করেন, মানে সিলেক্টেড অবজেক্টটাকে লক করো, শর্টকাট কি? Ctrl+2। আনলক করার ক্ষেত্রে কি করতে হবে? অবজেক্ট এখানে কি দেওয়া আছে? আনলক অল। লক করার ক্ষেত্রে আপনি একটা একটা করে বা সিলেকশন করে করে লক করতে হবে। আনলক করার ক্ষেত্রে যেটা লক করা এটাকে সিলেক্ট করতে পারতেছেন না, সো আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে লক আনলক করতে পারবেন না, কারণ আমরা যে কোনো কাজ করতে গেলে আগে সিলেক্ট করতে হবে, যেহেতু সিলেক্ট করাই যাচ্ছে না, সো সেই সবগুলোকে একসাথে আনলক করে ফেলবে। এজন্য এটার জন্য শর্টকাট কি? Ctrl+Alt+2। লক করার জন্য Ctrl+2, আনলক করার জন্য Ctrl+Alt+2। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটা শেপটা যদি বানাতে চাই কিভাবে করতে হবে? এটা দেখতেছি আমরা গোল, তাই না? আপনি শুরু করবেন পেছন থেকে। তাহলে আমরা ইলিপস শেপ নিলাম, পেছনটা স্পেস বাটন চাপ দিয়ে এটাকে যে কোনো জায়গায় নিয়ে বসাই দেয়, মানে প্রয়োজন অনুযায়ী বসাই নিলাম, এটা হয়ে গেল। কালারটা কি করে নেব? ব্ল্যাক করে নিলাম। এখন এটার কারণে আমার কি দেখা যাচ্ছে না? পেছনের অংশটা দেখা যাচ্ছে না, তাহলে আমি ফিলটাকে মাইনাস করে দিতে হবে। আরেকটা কাজ করতে পারি, যদি আমি ফিলটাকে স্ট্রোকে নিয়ে যাই, আমার স্ট্রোকটা এখন ব্ল্যাঙ্ক, এখন ফিলটাকে স্ট্রোকে নিয়ে গেলে ফিলটা কি হবে? ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কারণ ফিল স্ট্রোকে স্ট্রোকটা ফিলে চলে আসবে, স্ট্রোকে আছে ব্ল্যাঙ্ক, তাহলে ফিলটা হয়ে যাবে কি? ব্ল্যাঙ্ক। শিফট এক্স দিলাম, ফিলটা স্ট্রোকে চলে গেল। এখন কালারটা আমার কিন্তু মাইনাস হয় নাই, কালারটা আছে কিন্তু স্ট্রোকে আছে, ফিলটা ব্ল্যাঙ্ক হওয়ার কারণে পেছনটা দেখা যাচ্ছে, আমি ইজিলি কাজ করতে পারবো। আচ্ছা, এটা পাইলাম। আমার এখানে আরেকটা অংশ রয়ে গেছে, তাই না? আমরা এই কাজটা করি যে এখান থেকে ওটাকে আমরা কি দিয়ে করতে পারি? ওটাকে আমরা চাইলে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে পারি। এটাকে রাউন্ড করে নেই, এরপর এটাকে আমরা ঘুরে নেই। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে কন্ট্রোল করা যাচ্ছে।
রোটেট টুলে গেলাম, এটাকে বড় ছোট করে নেই। এটা হচ্ছে, আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাই। এটাকে যদি আমি উল্টাই দিতে চাই ডানে বামে, তাহলে এখানে রিফ্লেক্ট আছে, দেখছেন? আমি ডানে বামে করে নিলাম, তারপরে ধরেন এখানে নিয়ে আসলাম, আর একটু ঘুরে নেই। ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, আমার শুধু ওইটা পরিবর্তন করা লাগবে, তো আমি শুধু এই কর্নারটা পরিবর্তন করে নেই। এটা আমার বড় দরকার নাই, এটাকে আপনি এই সাইড থেকে কি করে নেন, ছোট করে নেন। ছোট হচ্ছে না, তাহলে তো প্রবলেম। এবার আসেন আমরা কি করব। এখানে আমার এক্স্যাক্টলি কিন্তু হয় নাই, হয়েছে? হয় নাই। এবার আপনি যান ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে খেয়াল করেন, আমি যখন এই পয়েন্টে ক্লিক করলাম তখন এখানে এক্সট্রা কিছু কি দেখা যাচ্ছে, পার্ট দেখা যাচ্ছে। এক্সট্রা পার্টটা কি? এটা হচ্ছে হ্যান্ডেল। এটা কি হ্যান্ডেল। আমি এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে যখন আমি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, আমি যখন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, দেখেন তো এক্সট্রা কোনো পার্ট আছে কিনা, নাই। কিন্তু যখন আমি এখানে সার্কেল তৈরি করলাম আর অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তখন কি আছে, এক্সট্রা পার্ট আছে। তার মানে কি, যখনই কোনো লাইন বাঁকাবে, যখনই কি লাগবে, কোনো লাইন বাঁকানো লাগবে, সেখানে আমার কি লাগবে, এই এক্সট্রা পার্ট বা হ্যান্ডেল লাগবে। কোনো লাইন বাঁকানোর জন্য দায়ী কে? হ্যান্ডেল। কোনো লাইন বাঁকানোর জন্য দায়ী কে? হ্যান্ডেল। মানে কোনো লাইন বাঁকাইতে গেলে আমার কি লাগবে, হ্যান্ডেল লাগবে। হ্যান্ডেল থাকলে লাইন বাঁকানো যাবে, হ্যান্ডেল না থাকলে লাইন বাঁকানো যাবে না। বুঝতে পারছেন? এখন হ্যান্ডেলটা যেদিকে থাকবে লাইনটা সেদিকে বাঁকাবে, হ্যান্ডেলটা যে অ্যাঙ্গেলে থাকবে লাইনটাও, মানে সরি, হ্যান্ডেলটা যত বড় হবে বাঁকানোটা তত বড় হবে। কিভাবে চেঞ্জ করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যেমন অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করতে পারি, ঠিক তেমনি অ্যাঙ্কর পয়েন্টের এই হ্যান্ডেলগুলোকেও পরিবর্তন করতে পারি। আমি এটাকে বড় করে দিলাম, হ্যান্ডেলটা বড় হয়ে গেল, এটাকে ছোট করে দিলাম, বাঁকানোটা ছোট হইলো। আমি যে অ্যাঙ্গেলে দেবো ঘোরানোটাও সে অ্যাঙ্গেলে হবে। বুঝতে পারছেন? এখন আমি এই পাতের মধ্যে যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, তাহলে দেখেন এই হ্যান্ডেলটাকে আমি পরিবর্তন করতে পারতেছি। হ্যান্ডেল এটাকে আমি পরিবর্তন করে ওটার সাথে মিলিয়ে নিলাম। কিন্তু আমার এখানে কর্নার থেকে যাচ্ছে, যদি এটা আমার এখানে কর্নার না, তাই না? এটাকে যদি ঠিক করতে হয়, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, আর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, আর এটা দিলে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথ। যদি আপনি স্মুথ দেন তাহলে দুই সাইডে হ্যান্ডেল চলে আসবে, এই সাইডে হ্যান্ডেল আছে, ওই সাইডেও হ্যান্ডেল আছে। দুই সাইডে হ্যান্ডেল থাকলে এটা স্মুথ থাকবে। তখন আপনি এটাকে পরিবর্তন করে মিলিয়ে নিতে পারেন এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা জায়গা মতে প্লেস করে নেন। এরপর আপনার এখানে যদি আরো বড় করতে হয়, এই সাইডটাকে আপনি বড় করে নেন, এটাকে ফিক্স করতে পারবেন। ঠিক একইভাবে এই হ্যান্ডেলটাকে আপনি পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে নিয়ে আসতে পারি, হ্যান্ডেলটাকে ঘুরাইয়া এদিকে ম্যানেজ করে নিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এটাকে পরিবর্তন করা যাবে না, এটাকেও যাবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার লাগবে না, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি বাদ দিয়ে দেব। কিভাবে? এই যেখানে একটা আছে কি মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, এটাও আমার লাগবে না, এটাকে আমি কি করে দেবো, বাদ দিয়ে দেবো। সো আমি চাইলে এখান থেকে বাদ দিতে পারি, কিন্তু যোগ করার অপশন এখন আমরা দেখি না, এটা আমরা এখন দেখবো না, এটা আমরা পরবর্তী আরেকটা ক্লাসে দেখবো। ঠিক আছে? এখন স্যার কি হইলো বিষয়টা খেয়াল করেন, আমি যখন এটা দিলাম শিফট এক্স দিলাম, ওটা ফিল কালার হয়ে গেল। এখানে আমি কি দিলাম শিফট এক্স, এটা কি হলো ফিল কালার। এটাকে যদি আমি শিফট এক্স দিয়ে দিই, এটা কি হলো ফিল কালার। খেয়াল করেন এই তিনটা মিলে আমি কি আমার পেছনের অংশটা হয়ে গেল না? কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেন, অথবা উপরের অংশটাও বানায় নেন আগে। এখানে একটু মডিফাই করা উচিত, সো আমরা এটাকে একটু মডিফাই করে নিতে পারি। ঠিক আছে? একইভাবে এই জিনিসটাও আমি
দেখেন তাড়াতাড়ি কাজ করার জন্য আমি শর্টকাটগুলো ব্যবহার করতেছি। শিফট এক্স দিয়ে সরাসরি ফিল থেকে স্ট্রোকে নিয়ে নিলাম, তারপর একটু বড় ছোট করলাম। এটাকে আরেকটু পরিবর্তন করা দরকার, সো এটাকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। হয়ে গেছে। এবার সবগুলো ব্ল্যাককে একসাথে আমি গ্রুপ করে নিলাম, তাহলে আমার মিকি মাউসের কি হয়ে গেল, পেছনের পার্টটা হয়ে গেল। এবার আমরা এই অবজেক্টটাকে দেখার জন্য যদি পেছনে নিয়ে যাই তাহলে ইজিলি দেখা যাবে সামনেরটা, তাই না? আমার পেছনে একটা ছবি আছে এই ধরনের একটা, এটা হচ্ছে আমার মিকি মাউসের ছবি, আর এটা হচ্ছে আমি এখন যেটা বানালাম সেটা। এখন এটা সামনে আছে না, এটাকে যদি পেছনে নেয় তাহলে আবার মিকি মাউসটা দেখা যাবে। তাহলে কি করতে হবে, এটাকে আমি পেছনে পাঠাইতে হবে। কিভাবে, কোনো একটা অবজেক্টকে সামনে পেছনে নেওয়ার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, তারপরে এখানে একটা অপশন আছে কি অ্যারেঞ্জ, কি অপশন, অ্যারেঞ্জ। এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড। মনে আছে আমরা ইয়েতে ওয়ার্ডে আমরা সেম কাজটা করছিলাম, এখানেও সেম জিনিসটা আছে। সো শর্টকাটগুলো আপনি এখান থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন। আমাদের এখন কি দরকার, সেন্ড টু ব্যাক, সবার পেছনে নিয়ে যাওয়া প্রয়োজন। সো আমি কি দিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক। যেহেতু আমাদের সামনের অবজেক্টটা মানে মিকি মাউসের ছবিটা লক করা, সো ওইটা সিলেক্ট হবে না। আমি যখন সিলেক্ট করবো কোনটা সিলেক্ট হবে, তার পেছনে যেটা আনলক করা আছে সেটা সিলেক্ট হচ্ছে, মানে আমাদের শেপটা সিলেক্ট হচ্ছে। এবার আমার বাকি কি দরকার, সাদা শেপগুলো বানানো দরকার। তাহলে আমি কি করব, আবার শেপ টুল নেব, দেন এখান থেকে আইসা সাদা শেপগুলো বানায় ফেলবো। ঠিক আছে, ওটার মতো করে যদি বানাতে চান, আমি এখানে শিফট এক্স দিয়ে এটাকে সাদা বানায় ফেলি। ফার্স্ট অফ অল হোয়াইট, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি কি করতে পারেন, মুভ করে ঠিক করে নিতে পারেন। এটা একটা অপশন। তারপর এটাকে যদি আমি ডুপ্লিকেট করে নেই, উল্টায় নেই, একটু রোটেট করে নেই, এটাও হয়ে গেল। দেন আমার কি লাগবে, এই সাইডে এটা লাগবে। এরকম করে আপনি মাল্টিপল কাজগুলো করে ফেলেন। আপাতত অনেক ভাগে করেন, এরপর আমরা দেখব এটাকে কিভাবে ইজিলি করা যায়। আপনি এটাকে ইচ্ছামতো দিকে নিয়ে আসতে পারেন। কেন, কারণ হচ্ছে যে আমার এটা তো অলরেডি ফিল থাকবে, সবগুলো সাদা হয়ে যাবে, তাই না? সো আমি ইচ্ছামতো এগুলোকে বড় ছোট রাখতে পারি। যেমন এটাকে আমি টেনে এদিকে নিয়ে আসবো। এটা খেয়াল করতে হবে যে এই হাতটা হ্যান্ডেলটাকে কতটুকু নিলে কি পর্যন্ত যায়, মানে কতটুকু পর্যন্ত যায়। এবার ধরেন বাকি অংশটা ফিল আপ করার জন্য আপনি আরেকটা শেপ নিয়ে নেন এই পুরো এরিয়াটাতে। হয়ে গেল। দেন এবার সবগুলোকে ফিল কালার করে ফেলেন। এটাও হোয়াইট, এটাও হোয়াইট, এটাও
সবগুলো হোয়াইট। এই 4টা বা 5টা শেপ মিলে আমার কি হয়ে গেল সাদা। এরিয়াটা তৈরি হলো কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। তারপর এটাকে কোথায় নিতে পারি, সেন্ড টু ব্যাক দিলে আবার পেছনে যে কালোটা ছিল তারও পেছনে চলে যাবে। তো আমি প্রথমে ধরেন সেন্ড টু ব্যাক করলাম, রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক সবার পেছনে। এখন আমি যদি সামনের ছবিটাকে মানে দুইটাকে একসাথে সিলেক্ট করে নেই ফার্স্ট অফ অল, দেন ড্র্যাগ করে নিয়ে আসি, খেয়াল করেন আমার কোথায় চলে গেল, সাদাটা পেছনে দেখা যাচ্ছে না। সো আমি কালোটাকে যদি সবার পেছনে পাঠিয়ে দেই তাহলে আবার ঠিক আছে। বুঝতে পারছেন কি করলাম আমি, এখন কি সাদাটা পেছনে কালোটা সামনে, আমার দরকার কোনটা, কালোটা পেছনে, তাহলে আমি কালোটা কি করলাম আবার সেন্ড টু ব্যাক করলাম, ব্যাস। এখানে আমার এটা ফিল কালার করে দিয়ে আসি না, এটাকে আমি ফিল কালার করে আসি। স্যার এটা কিভাবে করলেন, আমি যখনই একটা গ্রুপ না, এটা গ্রুপ, যখনই কোনো একটা গ্রুপ বা কোনো একটা অবজেক্ট ওটার উপরে ডাবল ক্লিক করব তখন এটা চলে যাবে আইসোলেশন মোড। এই অবস্থায় শুধুমাত্র এই গ্রুপের যতগুলো অবজেক্ট আছে এই গ্রুপটা নিয়ে আমি কাজ করতে পারবো, বাইরের যত অবজেক্ট আছে এগুলো কোনোটাই সিলেক্ট করা যাবে না। সো এই অবজেক্টের মধ্যে এই গ্রুপের মধ্যে আমার যা যা অবজেক্ট ছিল আমি এগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল নিয়ে আমি কাজ করতে পারবো। এই জন্য আমি এটা সিলেক্ট করলাম, এটার স্ট্রোক কালার ছিল ওটাকে আমি কি করে নিলাম, স্ট্রোক থেকে ফিলে নিয়ে আসলাম। শর্টকাট কি শিফট এক্স, শর্টকাট কি শিফট এক্স। ডাবল ক্লিক করে আবার বাইরে চলে আসলাম, ডাবল ক্লিক করলাম বাইরে চলে আসলো, আবার আগের জায়গার মতো পজিশন মতো বসে গেছে। এরপর বাকি কি লাগবে, ফেসের এগুলো চোখ ফেস এগুলো সবগুলো আলাদা আলাদা করে এবার বানাইতে হবে। কিভাবে, ওই যে শেপ ব্যবহার করে মডিফাই করবেন। যেমন ধরেন এখানে আস্তে এটা করলেন, আমি এটাকে স্ট্রোক করে নিলাম কাজের সুবিধার্থে, দেন এটাকে আমি এখান থেকে রাউন্ডনেস চেঞ্জ করে নিয়ে বড় ছোট করব। এরপর আপনি এখান থেকে নিয়ে আসেন, এটাকে পরিবর্তন করেন এই কর্নারে, এটাকে ধরেন আমি এখানে নিয়ে আসলাম, রাউন্ডনেস পরিবর্তন করলাম, এটাকে আমি পরিবর্তন করে নিই, এদিকে ঘুরে নেই, এটাকে ধরেন ছোট করে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই কর্নারটা সুচালু তাই না, অনেক সুচালু কর্নার। আমি যদি এটাকে ঘুরাই এটাকে নেই, ওটা সুচালু কর্নার হওয়ার সম্ভাবনাটা খুবই কম, অনেক ক্ষেত্রে হবে না আবার অনেক ক্ষেত্রে হবে। যদি আপনি সেটা ফিক্স করতে চান কিভাবে করতে পারি খেয়াল করেন, এই কর্নারটা সুচালু, আমি এটাকে এই কর্নারে নিয়ে আসলাম, এটাকে টেনে এখানে ছোট করে নিলাম, এটা মিলানো শেষ, হ্যান্ডেলটাকে বড় ছোট করে। কিন্তু এখন এটা যদি করতে চাই আমার এটাকে দিকে বাঁকাইতে হবে, যদি এটাকে দিকে বাঁকাই তাহলে আবার এটা সমস্যা হয়ে যাচ্ছে। কি করা যায়, আমি এটা ঘোরানোর সময় যদি অল্টার ধরে ঘুরাই, কি ধরে অল্টার ধরে, কন্ট্রোল ডাইরেক্ট সিলেকশন টুল, হ্যান্ডেলটাকে ঘুরালাম অল্টার ধরে, তাহলে দেখেন আমার শুধুমাত্র এই সাইডের হ্যান্ডেলটা ঘুরতেছে, ওই সাইডেরটা আর ঘুরতেছে না। বুঝতে পারছেন, যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যান্ডেল ঘুরানোর সময় অল্টার ধরেন তাহলে এক সাইডের হ্যান্ডেল ঘুরবে আর এক সাইডের হ্যান্ডেল ঘুরবে না, এটাকে বলে হ্যান্ডেল ব্রেক। মানে হাতটাকে আপনি কি করে দিলেন, ভেঙে ফেললেন। বুঝতে পারছেন, আমি হাতটাকে ভেঙে দিলাম হয়ে গেল। এই সাইডের হ্যান্ডেলটাকেও যদি আমি সেমভাবে ভেঙে দেই তাহলে এই কাজটা আমার অনেক অনেক ইজি হয়ে যাবে। এরপরে আপনাকে আর অল্টার ধরা লাগবে না, একবার যদি ভেঙে ফেলেন তারপর এটা ইজিলি কাজ করবে, মানে অল টাইম ব্রেকিং অবস্থায় কাজ করবে। বুঝতে পারছেন, এবার আমি যদি এখানে কি করি, ফিলটাকে স্ট্রোকটাকে ফিলে নিয়ে যাই, আমার ওই শেপটা হয়ে গেল। চিন্তা করেন আমার এটা ছিল কি একটা বৃত্ত, সেখান থেকে আমি এই শেপটা বানাইছি। যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার না বুঝেন তাহলে আপনি এটা বানাতে পারবেন না। বুঝতে পারছেন, তাহলে আমাকে এই টুলের ব্যবহারটা শিখতে হবে, ভালো করে করতে হবে। এখানে কি এটা বানানো যাবে না, কি দিয়ে বানাতে হবে, সেম সার্কেল দিয়ে বানাতে পারবেন। এটাও কি সার্কেল, এটাও কি সার্কেল। আর চোখের এটা কি করবেন,
এই পর্যন্ত বুঝলাম আপনি ঠিকমতো করলেন। তারপরে আপনি মিলানোর জন্য এখানে আলাদা একটা শেপ নিতে পারেন। হ্যাঁ, এখানে তো জন্য তো একটা সাদা শেপ নেবেন, তাই না? পলিগন টুল থেকে যে একটা ত্রিভুজ ঢুকাই দেন, এই যে ত্রিভুজটাকে এরকম করে চিকন করে নেন, একটু রোটেট করে রাখেন, সিলেকশন টুলে যাইয়া যতটুকু পারেন হুবহু করার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়ে যাচ্ছে না? এরকম করে সম্পূর্ণটা মিলাবেন, ঠিক আছে? একটা ছবি তৈরি করার জন্য আপনাকে অনেকগুলো শেপ তৈরি করতে হবে, এটা বাস্তব। যখন আপনি এটা পারবেন তখনই হচ্ছে আপনার আস্তে আস্তে এগুলো শেখা হয়ে যাবে। আর আগামী দিনে যখন আমরা বাকি ক্লাসটা করব, দেখবেন যে আপনার আজকের ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনারা বলবেন, স্যার আগামী আজকে শিখে এটা গতদিন শিখে দিলে তো আমাদের কাজ কত সহজ হতো। ঠিক আছে, কিন্তু আমরা এটা আজকে শেখাবো না, কারণ আপনাদেরকে এই দুইটা টুলস, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের উপরে কি হতে হবে? মাস্টার হতে হবে। কারণ আগামী দিনের টুলটা ব্যবহার করতে গেলে আমাদের আজকে ডিরেক্ট সিলেকশন টুল লাগবেই লাগবে, ওটা ছাড়া আগামী দিনেরটা হবেই না। বুঝতে পারছেন? সো আজকে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা খুব ভালো করে কি হতে হবে? প্র্যাকটিস হইতে হবে সবার। এই যে আমরা আজকে যতগুলো শর্টকাট দেখলাম, কিভাবে কালার কিভাবে এক্সচেঞ্জ করে, ফিল থেকে স্ট্রোকে কিভাবে নেয়, স্ট্রোক থেকে ফিলে কিভাবে নেয়, স্ট্রোক কিভাবে চেঞ্জ করে, ফিল কিভাবে চেঞ্জ করে, হ্যাঁ, রোটেট কিভাবে করে, মুভ কিভাবে করে, অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, মাল্টিপল অবজেক্ট কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে গ্রুপ করতে হয়, কিভাবে আনগ্রুপ করতে হয়। গ্রুপ করা শিখেছি, আনগ্রুপ করা শিখেছিলাম না? আনগ্রুপ করার জন্য হচ্ছে কি কন্ট্রোল শিফট জি, গ্রুপ করার শর্টকাট কি কন্ট্রোল জি, আর আনগ্রুপ করার শর্টকাট কন্ট্রোল শিফট জি। লিখে নেন, গ্রুপ করার পাশাপাশি শর্টকাটটা লিখে নেন। এই সবগুলো শর্টকাট আপনি পাবেন অবজেক্টের এখানে। কোথায় পাবেন? অবজেক্টে যে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করছেন, অবজেক্টে ক্লিক করেন, এখানে কি আছে? গ্রুপ, শর্টকাট কি কন্ট্রোল জি। আনগ্রুপ, শর্টকাট কি কন্ট্রোল শিফট জি। লক, শর্টকাট কি কন্ট্রোল টু। আনলকের জন্য কন্ট্রোল অল্টার টু। বুঝতে পারছেন? এই যে অ্যারেঞ্জ, আমরা রাইট ক্লিক করলে যে অ্যারেঞ্জ আসে সেটা এখানে আছে। অ্যারেঞ্জের জন্য 4টা অপশন, 4টা শর্টকাট এখানে আছে। এগুলো কি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট, বা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ডিং, বা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট। থার্ড ব্র্যাকেট কি? ওই যে চতুর্ভুজ আকৃতির যে ব্র্যাকেটটা আছে এটা কি থার্ড ব্র্যাকেট। ওই যে পি এর পাশে যেগুলো থাকে আর কি, ও পি এগুলোর পাশে যেটা থাকে সেটা। ক্লিয়ার? আচ্ছা, শর্টকাটগুলো সব আপনি পাবেন অপশনে গেলে। শর্টকাট কোথায় পাবেন? অপশনে গেলে পাবেন। যেটা আপনি ভুলে গেছেন সেটা আপনি অপশন থেকে শিখে নেবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি কার্টুনগুলো বানাতে পারবো? ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। কয়টা বানাইতে হবে? 15টা। লিখেন, কার্টুন বানাবেন কয়টা? 15টা। 15টা কার্টুনের জন্য 15টা আলাদা ফাইল রাখবেন। 15টা কার্টুনের জন্য কি হবে? 15টা আলাদা ফাইল রাখবেন। এই যে সম্পূর্ণটা বানানোর পরে আপনি আগের ছবিটা যদি ছবি কপি করেন, তাহলে আগের ছবিটা এক সাইডে, আপনি যেটা বানাইছেন সেটা আরেক সাইডে রাখবেন। তবে এটার ছবির ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আমি ভিন্ন আরেকটা করব। বুঝতে পারছেন? ওটার ছবির ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড আমি কি দেবো? ধরেন একটু গ্রে টাইপের কালার দিয়ে দিতে পারি, অথবা এরকম ধরনের একটা কালার ইউজ করতে পারি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং দিলে ওটা পেছনে চলে যাবে। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দিবেন যাতে বোঝা যায় কোনটা আগের কোনটা পরের। মনে থাকবে? ইয়েস স্যার। সো আপনি কি বানাতে পারেন? চাইলে যে কোনো আইকন বানাতে পারেন, চাইলে ইমোজি বানাতে পারেন, চাইলে এরকম কোন একটা অ্যানিমেলের ছবির কার্টুন বানাতে পারেন, অথবা আপনি চাইলে অন্য যে কোনো ধরনের কার্টুন বানাতে পারেন। তবে সুন্দর যাতে হয়, এবং শুধুমাত্র আমাদের সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, শেপ টুল এগুলোর মধ্যে যাতে আমাদের কি থাকে, সীমাবদ্ধ থাকে। এর বাইরে আপনি যাবেন, আপনার পোস্ট আমি ডিলিট করে দেব, আর বকা তো খাবেনই। জি, আপলোড কিভাবে দিবেন? গুড কোশ্চেন। প্রথম কথা হচ্ছে যে আমরা এই ফাইলটা সেভ করব। কথা শেষ করতে দেন, নিজেরা কথা বলবেন না। প্রথম কথা কি, আমরা ফাইলটা সেভ করব। কোথা থেকে? ফাইল,
সেভ, সেভে ক্লিক করলে সেভে আসতেছে, কারণ এই ফাইলটা আমাদের আগে থেকে সেভ করা নাই, যদি আমরা নাম আগে দিয়ে দিচ্ছি বাট সেভ করা নাই। সো আমরা এখান থেকে একটা লোকেশনে যাব, যাই আপনাদের নিজস্ব গ্রুপের নামে বা আপনি একটা ফোল্ডার তৈরি করে রাখেন যে হোমওয়ার্ক, ঠিক আছে। তো ধরেন আপনি হোমওয়ার্ক, আমরা এখান থেকে লিখি জিবি 2307, এখানে আপনি লিখে রাখতে পারেন যে ক্লাস 1, ক্লাস 2 বা ইলাস্ট্রেটর 1, ইলাস্ট্রেটর 2, ইলাস্ট্রেটর 1 নাম্বার ইলাস্ট্রেটরের সবগুলো হোমওয়ার্ক এই ফোল্ডারে থাকবে। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ফোল্ডার করে নেবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে 7 হোমওয়ার্কের জন্য লিখলাম, এখানে লিখতে পারেন যে হোমওয়ার্কের যেহেতু 15টা হোমওয়ার্ক, তাহলে ফোল্ডার করে নিলেন। আমি একটা জাস্ট ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনি লিখে দিলেন যে ইলাস্ট্রেটর ক্লাস 1, এখানের মধ্যে আপনি ফাইলের নাম লিখে রাখলেন যে হোমওয়ার্ক 1, ঠিক আছে। অথবা যেহেতু এভাবে আপনি করলে ভালো হবে, হোমওয়ার্ক 1 লিখে সেভ করলেন। এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফাইল সেভ হলো। কি ফাইল? ইলাস্ট্রেটর ফাইলে যেখানে ভার্সন টার্সন যা দেওয়া আছে তাই থাকবে, আপনি ওকে দিবেন। এই ফাইলটা কেউ ডিলিট করবেন না। ইলাস্ট্রেটর ফাইল নর্মালি সেভ দিয়ে যেটা সেভ হবে এটা কেউ কি করবেন না, ডিলিট করবেন না, এটা অলওয়েজ থাকবে, ঠিক আছে। কিন্তু এটা আপনি আপলোড করতে পারবেন না, মানে ফেসবুকে। কি করতে হবে আপনাকে? ফাইলে যাবেন, এখান থেকে যাবেন কোথায়? এক্সপোর্ট, তারপরে যাবেন এক্সপোর্ট এজ। এক্সপোর্ট থেকে কি যাবেন? এক্সপোর্ট এজ। এখান থেকে যাইয়া সেভ এজ টাইপের মধ্যে আপনি সিলেক্ট করবেন জেপিজি। কি সিলেক্ট করবেন? জেপিজি। জেপিজি করে সিলেক্ট করলে এখানে দুই রকমের সেভ হয়। একটা হচ্ছে আপনি নর্মালি সেভ করতেছেন, এক্সপোর্ট করলেন, তাহলে যেটা ঘটবে সেটা 300 দিবেন না, এটা দিবেন আপনি 72 দিয়ে করবেন। 300 দিলে আপনার ফাইলের সাইজ অনেক বড় হয়ে যাবে। এরপরে দেখবেন আপনি ফেসবুকে ফাইল আপলোড করতে গেছেন, যাওয়ার পরে আপনার ফাইল আপলোড নিচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে এক্সপোর্ট করার সময় কি দিবেন? এখানে 72 ওকে দিবেন। তাহলে আমাদের এই টোটাল ডকুমেন্টে যতগুলো শেপ আছে, এই যে আমি সবগুলো শেপকে সিলেক্ট করলাম না, বা কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দিলে আমার একটা বাউন্ডিং বক্স আসতেছে বড় ছোট করার মতো। এই বক্সের আকৃতিতে একটা ইমেজ সেভ হবে। বুঝতে পারছেন? যদি আমি না নর্মালি জাস্ট এক্সপোর্ট দিয়ে সেভে ক্লিক করি, তাহলে কন্ট্রোল এ দিলে যতগুলো জিনিস সিলেক্ট হবে, এখানে যে বাউন্ডিং বক্সটা আসবে ওই আকৃতিতে একটা ফাইল বা একটা ইমেজ সেভ হবে। প্রমাণ কি? আমরা এখানে একটু যাই, যাওয়ার পরে যদি আমরা এখানে আপনাদের ফাইল ফোল্ডারটা ওপেন করি, এটা এই যে এখানে একটা জেপিজি ফাইল সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন? আমাদের এখানে বাউন্ডিং বক্সে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট নিয়ে কি করছে? একটা ফাইল সেভ করছে, ঠিক আছে। আর আরেকটা অপশন হচ্ছে যে আমি যখন এখান থেকে এক্সপোর্ট দেব, এক্সপোর্ট অ্যাজ, সরি সেভ ফর ওয়েব না, ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখানে যদি আপনি বলে দেন ইউজ আর্টবোর্ড, তাহলে শুধুমাত্র আর্টবোর্ডে যে অংশটা থাকবে, শুধুমাত্র কি আর্টবোর্ডে যে অংশটা থাকবে সেই অংশটাই ইমেজ হিসেবে সেভ হবে। মানে শুধুমাত্র আমার এই অংশটাই ইমেজ হিসেবে সেভ হয়েছে, বাইরে যা আছে ওটা যেভাবে আছে ওভাবে ইলাস্ট্রেটর ফাইলে থাকবে, ওটা জেপিজিতে আসবে না। বুঝতে পারছেন? আমার কোনটা দরকার? আর্টবোর্ডের অংশটা দরকার, জেপিজি বাইরেটা দরকার আছে নাই। সো আমি কি দেব? ইউজ আর্টবোর্ড দেব, এবং আমার এখানে শুধুমাত্র আর্টবোর্ডের অংশটাই আসছে। আর এটাই আপনি কি করবেন? আপলোড করবেন। দেখেন আমার মতো অর্ধেকটা কমপ্লিট ছবিটা আসবে। বুঝতে পারছেন? তাহলে আমরা ইমেজ আপলোড করবে কিভাবে? প্রথমত একটা ইলাস্ট্রেটর ফাইল সেভ করে রাখবো, এটা আমার প্রয়োজনে লাগবে। আর আমি আপলোড করবো কোনটা? এক্সপোর্ট করে জেপিজি ফাইলটা আপলোড করব। বুঝতে পারছেন? একসাথে মাল্টিপল ফাইল কিভাবে আপলোড করবেন? ধরেন আমার এরকম করে অনেকগুলো ক্লাস 1 এর মধ্যে অনেকগুলো ফাইল হবে না, অনেকগুলো জেপিজি ফাইল আসবে। আপনি এখানে যাবেন ভিউতে, যাওয়ার পরে এখানে দিবেন ভিউ অ্যাজ টাইপ, কই শো ফাইলটা, সর্ট বাই টাইপ দিয়ে দিবেন। কি দিবেন? এখানে টাইপ দিলে সবগুলো জেপিজি একসাথে দেখাবে, সবগুলো ইলাস্ট্রেটর একসাথে দেখাবে। তখন জেপিজি গুলো একসাথে নিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, অথবা ফেসবুকে যাইয়া এখানে যখন আপনি কি করবেন ফটোজ অ্যান্ড ভিডিওজে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করলে একসাথে আপনি অনেকগুলো জেপিজি সিলেক্ট করতে পারবেন। সবগুলো একসাথে দিয়ে দিবেন, হয়ে যাবে। এক পোস্টে সবগুলো দিবেন, মাল্টিপল পোস্টে না। বুঝতে পারছেন? এক পোস্টে দিলে দেখতে সুবিধা হবে, মাল্টিপল পোস্টে দিলে দেখতে সুবিধা হবে না। ক্লিয়ার? গুড। এটা হচ্ছে আমাদের ফাইল সেভ করার এবং এক্সপোর্ট করার অপশন, এবং ফাইলগুলো আপলোড করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।
রিসেন্টে যদি আনএক্সপেক্টেড ফাইল থাকে সেটা ডিলিট করার জন্য আপাতত কোনো অপশন নাই, তবে আপনি রিসেন্ট ফাইলের অপশনটা বন্ধ করে রাখতে পারবেন। ঠিক আছে, যে আপনি রিসেন্টে কোনো ফাইল দেখাবে না এটা আপনি করতে পারবেন। সেটা প্রেফারেন্সে যাইতে হবে, তারপরে এখান থেকে হচ্ছে যে ফাইল হ্যান্ডলিং এবং ক্লিপবোর্ড খুব সম্ভবত এখানে অথবা জেনারেলের মধ্যে আছে, এটা মুখস্থ নয় অপশনটা কোথায় আছে, বাট এখানে আছে। নাম্বার অফ রিসেন্ট ফাইল টু ডিসপ্লে কয়টা দেওয়া আছে? 20। আপনি এখানে যদি 0 করে রাখেন তাহলে রিসেন্টে কোনো ফাইল দেখাবে না। বুঝতে পারছেন? এটা আপনি করে রাখতে পারবেন। ওকে, আর এখান থেকে আপনি লিস্ট করে রাখতে পারেন, কারণ এগুলো আপনি ক্যান্সেল করতে পারেন, ডিলিট করা যাবে না, এগুলো এখান থেকে রিমুভ করা যায় না। বুঝতে পারছেন? এই অপশনটা বন্ধ করে রাখা যায় বাট ডিলিট করা যায় না। জি, আর ডেস্কটপে না থাকলে সমস্যা না, আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে ইলাস্ট্রেটর লিখেন, লিখলেই চলে আসবে যদি এটা আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে। আর এখানে লিখলে যদি না আসে তাহলে বুঝতে হবে এটা ইনস্টল করা নাই। সেক্ষেত্রে কি করতে হবে? সাপোর্ট টিমের কাছ থেকে নিয়ে যাবেন। ক্লিয়ার? হ্যাঁ, ডেস্কটপে শুধু বক্সটা কান্দে করে নিয়ে আসবেন। কান্দে করে না আনতে পারলে সিএনজি আছে, রিক্সা আছে, যে কোনো একটা কিছু করে নিয়ে আসবেন। ঠিক আছে? আর এই সফটওয়্যারটা ইনস্টল করা কোনো জটিল ব্যাপার না। খেয়াল করেন, এই সফটওয়্যারটা ইনস্টল করা কোনো জটিল ব্যাপার না। আপনি সাপোর্ট টিমের কাছ থেকে পেন ড্রাইভে করে নিয়ে যান, পেন ড্রাইভে করে আপনাকে এরকম একটা ফাইল দেবে, দেখি এখানে আছে কিনা। ক্লাস রিসোর্স প্রেজেন্টেশন, খুব সম্ভবত এখানে নাই। সফটওয়্যার কোথায় আছে? এই যে আপনাকে এরকম একটা সফটওয়্যার দিবে, এই যে এরকম একটা ফোল্ডার দিবে, বুঝছেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর ফোল্ডারটা ওপেন করবেন, ওপেন করলে এরকম 4টা জিনিস পাবেন। তার মধ্যে নিচে সেটআপ যেটা আছে না, ওটাতে ডাবল ক্লিক করবেন। আগে অ্যাডোবি অ্যাপ্লিকেশন অন করা থাকলে এটা রান করতে পারবে না, তাহলে এটা ক্লোজ করে রাখেন। আরে এটা রান করতে দিচ্ছে না, ডাবল ক্লিক করলে এটা রান করবে, বুঝছেন? একটা স্ক্রিন চলে আসবে, ওকে দিয়ে দিবেন, আরেকটা স্ক্রিন আসবে, কন্টিনিউ দিবেন, শেষ। অন্য কিছু নাই, কন্টিনিউ দিলে হবে। এটা এখানে রান করতেছে না কেন জানেন? না, এটার জন্য না, এখানে ইনস্টল করা আছে কারণ 2022টা দেওয়া আছে অলরেডি, এই কারণে 2020 এখন আর ইনস্টল নেবে না। বুঝতে পারছেন? যদি আমি 22-এর ভার্সনে যাই তাহলে সেটা পাবো। 22-এর ভার্সন কই আছে? এখানে 22-এর ভার্সন এখানে দেওয়া নাই। সো ওটা ওপেন করলে ওটা ইনস্টল হবে, বাট এটা হবে না। ক্লিয়ার? সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ। সেটআপে ডাবল ক্লিক করবেন, যা আসে কন্টিনিউ দিয়ে যাবেন, শুধু কিছুই সেটিং চেঞ্জ করা দরকার নেই, শুধু কন্টিনিউতে ক্লিক করবেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, আর কার কি প্রশ্ন আছে? যাদের বাসায় সফটওয়্যার নাই বা যাদের কনফিউশন আছে সফটওয়্যারটা আছে কি নাই, তারা পেন ড্রাইভ দিয়ে আজকে নিয়ে যান, নাহলে আপনি 3 দিন বসে থাকবেন, স্যার আমার তো সফটওয়্যার নাই। বুঝতে পারছেন? হোমওয়ার্ক মিস করা যাবে না, একদিন মিস করবেন, পরে আগামী দিনেরটা কিছুই বুঝবেন না, কারণ আগামী দিনেরটা বুঝতে গেলে আজকে ডিরেক্ট সিলেকশন টুল ভালো করে জানা থাকা লাগবে। যার কোনো কোশ্চেন নাই? না থাকলে আমরা ক্লোজ করে দিচ্ছি।